আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এডুকাস্ট উইথ নিয়ামুল। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 3 সম্পর্কে ডিটেলসে পড়ব। আমরা যদি কেমিস্ট্রির বইয়ের প্রথম দুইটা চ্যাপ্টার দেখি, সেই দুইটা চ্যাপ্টারে আসলে কেমিস্ট্রিকে শুধুমাত্র পরিচয় করে দেওয়া হয়েছে, কিন্তু চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5-এ যদি আসি, এই তিনটা চ্যাপ্টার হচ্ছে পুরা কেমিস্ট্রি বইতে আমাদের একটা বেসিকের মতো কাজ করে। চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 5 যার যত কনসেপ্ট ক্লিয়ার থাকবে, সে পরের অধ্যায়গুলোকে তত ভালোভাবে বুঝতে পারবে। তাই এই অধ্যায়টা তুমি যেই সেশনেরই হও না কেন, তোমার জন্য অবশ্যই অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চ্যাপ্টারটা যদি শুরু করি, তাহলে প্রথমে আসবে হচ্ছে চ্যাপ্টারের নাম, যেখানে আমরা বলবো হচ্ছে পদার্থের গঠন। পদার্থের গঠনের ক্ষেত্রে যদি বলি, পদার্থের গঠন হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের নাম। এই পদার্থের গঠনের আগে আমাদের পদার্থের সংজ্ঞা জানতে হবে। পদার্থের সংজ্ঞার ক্ষেত্রে যদি আমরা বলি, পদার্থের সংজ্ঞা হচ্ছে যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাকে আমরা বলবো হচ্ছে পদার্থ। এই পদার্থর যদি আমরা গঠন জানতে চাই, তাহলে তাদেরকে অবশ্যই অবশ্যই বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কণায় ভাঙতে হবে। তাহলে এদেরকে যদি আমরা ক্ষুদ্রতম কণায় ভেঙে ফেলি, তাহলে দেখা যাবে যে এই গঠনের ভিত্তিতে আমরা পদার্থকে দুই ভাগে ভাগ করতে পারতেছি। তাহলে গঠনের ভিত্তিতে পদার্থ হয় দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক পদার্থ এবং আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। তোমরা জানো, তারপরে বলে দিই, সেটা হচ্ছে যেসব বস্তুকে ভাঙলে বা যেসব পদার্থকে বিশ্লেষণ করলে এক ধরনের পরমাণু পাওয়া যায়, তাদেরকে আমরা বলি হচ্ছে মৌলিক পদার্থ। যেমন আয়রনকে যদি আমরা ভাঙি বা একটা লোহার টুকরাকে যদি ভাঙি, তাহলে আমি শুধু আয়রনেই পাবো, এফি আয়নিক পাবো, বা হচ্ছে আমি লোহার পরমাণুই পাবো, আর কিছু পাবো না। আমি যদি হাইড্রোজেন গ্যাসকে ভাঙি, তাহলে আমি শুধু হাইড্রোজেন গ্যাসই পাবো। অক্সিজেন গ্যাসকে ভাঙলে অক্সিজেন গ্যাস পাবো। তাহলে যে ধরনের বস্তুগুলোকে বা যে পদার্থগুলোকে আমি বিশ্লেষণ করলে এক ধরনের পরমাণু পাচ্ছি, তাদেরকে আমি বলবো হচ্ছে মৌলিক পদার্থ। এবং যৌগিক পদার্থের ক্ষেত্রে যেসব বস্তুকে বা যেসব পদার্থকে বিশ্লেষণ করলে একাধিক ধরনের পরমাণু পাওয়া যায়। যেমন H2O এর ক্ষেত্রে একে যদি আমরা ভেঙে ফেলি, আশা করি তোমরা অনেকেই জানো না যে পানির রাসায়নিক নাম কি। পানির রাসায়নিক নাম হচ্ছে ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড। ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড। ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড হচ্ছে পানির রাসায়নিক নাম, এবং H2O যেটা, এটা হচ্ছে পানির সংকেত। তাহলে যৌগিক পদার্থের ক্ষেত্রে আমরা ফেরত আসি। যৌগিক পদার্থের ক্ষেত্রে যে পদার্থগুলোকে আমরা ভাঙলে একাধিক ধরনের পরমাণু পাবো, যেমন H2O কে বা ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড বা পানিকে ভাঙলে আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুই ধরনের পরমাণু পাবো। আমরা যদি সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণকে বিশ্লেষণ করি, তাহলে আমরা সোডিয়াম এবং ক্লোরিন এই দুই ধরনের পরমাণু পাবো। তার মানে একাধিক ধরনের পরমাণু পাওয়া যাচ্ছে। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, তাহলে H2SO4 সালফিউরিক অ্যাসিড, এইটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা হাইড্রোজেন পাবো, সালফার পাবো এবং অক্সিজেন পাবো। তাহলে যে পদার্থগুলোকে বিশ্লেষণ করলে আমরা একাধিক ধরনের পরমাণু পাচ্ছি, তাদেরকে নিয়ে আমরা বলবো হচ্ছে যৌগিক পদার্থের একটা সেক্টর গঠিত। তাহলে এই যে যৌগিক পদার্থ এবং মৌলিক পদার্থ, আশা করি মোটামুটি ভাবে বুঝতে পারছো। এখন মৌলিক পদার্থের ক্ষেত্রে ক্ষুদ্রতম কণাতে যদি আমি আসি, ক্ষুদ্রতম কণা, এই ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু অথবা পরমাণু। এবং যৌগিক পদার্থের ক্ষেত্রে আমরা যদি ক্ষুদ্রতম কণাতে যাই, তাহলে আমরা পাবো হচ্ছে অণু।
তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু বা পরমাণু এবং যৌগিক পদার্থের ক্ষেত্রে ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। এখানে একটা ব্যাপার আছে যে ক্ষুদ্রতম কণা মৌলিক পদার্থের ক্ষেত্রে দুইটা থাকতে পারতেছে, অণু থাকতে পারতেছে আবার পরমাণুও থাকতে পারতেছে। এই জিনিসটা একটু ক্লিয়ার করি। আমরা জানি যে আমরা যদি লিখি যে পরমাণু যোগ পরমাণু, অর্থাৎ পরমাণু এবং পরমাণু দুইটা পরমাণু মিলে হয় হচ্ছে অণু। তাহলে এই যে এখানে অণু, কিছু কিছু মৌলিক পদার্থ আছে যারা সিঙ্গেল পরমাণু হিসেবে থাকতে পারে না, তাদেরকে বলা হচ্ছে দ্বিপরমাণুক মৌল। এখন দ্বিপরমাণুক মৌল কোনগুলো? দ্বিপরমাণুক মৌল, দ্বিপরমাণুক মৌল। দ্বিপরমাণুক মৌল হচ্ছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, এগুলো হচ্ছে আমাদের দ্বিপরমাণুক মৌল। তাহলে তারপরে আসবে হচ্ছে ব্রোমিন, আয়োডিন, এই সবগুলোই হচ্ছে দ্বিপরমাণুক মৌল। এই দ্বিপরমাণুক মৌলগুলোকে আমরা কখনোই সিঙ্গেল পরমাণু হিসেবে লিখতে পারবো না। যেমন হাইড্রোজেনকে আমরা কখনোই সিঙ্গেল হাইড্রোজেন হিসেবে লিখতে পারবো না, নাইট্রোজেনকে কখনোই সিঙ্গেল নাইট্রোজেন হিসেবে লিখতে পারবো না। এরপরে ক্লোরিনের ক্ষেত্রেও আমরা পারবো না। মানে মোট কথা, যেসব পরমাণু প্রকৃতিতে সবসময় দুইটা পরমাণু মিলে একটা অণু গঠন করে থাকে, তাদেরকে কখনোই আমরা সিঙ্গেল পরমাণু হিসেবে পাবো না। তাহলে এই সিঙ্গেল পরমাণু হিসেবে যেহেতু এদেরকে পাওয়া যাচ্ছে না এবং এরা সব সময় দুইটা করে পরমাণু মিলে একটা করে অণু গঠন করে রাখতেছে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে দ্বিপরমাণুক মৌল। এখন একটা জিনিস চিন্তা করো, এদেরকে যদি বিশ্লেষণ করা হয়, প্রত্যেককে বিশ্লেষণ করলে কিন্তু এক ধরনের পরমাণুই পাওয়া যাবে। একাধিক পরমাণু পাওয়া যেতে পারে, কিন্তু এক ধরনের, কখনোই একাধিক ধরনের পরমাণু পাওয়া যাবে না। তাহলে একাধিক ধরনের পরমাণু যেহেতু পাওয়া যাচ্ছে না এবং এক ধরনেরই পরমাণু পাওয়া যাচ্ছে, তাই এদেরকে আমরা একটা বিশেষ নাম দিতে পারি, সেটার নাম হচ্ছে মৌলিক অণু। তাহলে এদেরকে আমরা মৌলিক অণু বলতে পারি। মৌলিক অণুর ক্ষেত্রে কি হচ্ছে? মৌলিক অণুর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মৌলিক পদার্থের ভেতরেই তারা নিজেদের ভেতরে বন্ধন গঠন করতেছে এবং দুইটা করে একত্রে অবস্থান করতেছে। আশা করি বুঝাইতে পারছি। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু অথবা পরমাণু, কিন্তু যৌগিক পদার্থের ক্ষেত্রে ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। ঠিক আছে? এখন এই যে ক্ষুদ্রতম কণা অণু আছে, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণুর ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখবা। সেটা হইতেছে ক্ষুদ্রতম কণা বা এই যে মৌলিক পদার্থ যেটা থাকতেছে, এটা যখন বন্ধন গঠন করে এবং যৌগিক অণু যখন গঠন করে, অর্থাৎ তারা যখন যৌগ গঠন করে, তারা নিজেদের যে বৈশিষ্ট্যগুলো থাকবে এই বৈশিষ্ট্যগুলোকে তারা ত্যাগ করে এবং নতুন বৈশিষ্ট্যকে ধারণ করে। যেমন আমরা একটা উদাহরণে যদি আসি, যে হচ্ছে ডাইহাইড্রোজেন মনোক্সাইড বা H2O এর ক্ষেত্রে যদি আসি, হাইড্রোজেন প্রচন্ড রকমের দাহ্য একটা গ্যাস, প্রচন্ড রকমের দাহ্য একটা গ্যাস, এবং অক্সিজেন ছাড়া কোনোভাবেই আগুন জ্বালানো সম্ভব না। তাহলে হাইড্রোজেন কোনোভাবেই একটা দাহ্য গ্যাস এবং অক্সিজেন ছাড়া কোনোভাবেই আগুন জ্বালানো সম্ভব না। কিন্তু যখন এই দুইটা যৌগ গঠন করে H2O তৈরি করলো, সেটা না নিজে জ্বলে না জ্বলতে সাহায্য করে। তার মানে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেনের যে বৈশিষ্ট্যগুলো থাকলো, এই বৈশিষ্ট্যগুলো তাদের ছিল হচ্ছে মৌল অবস্থায়, কিন্তু তারা যখন যৌগ গঠন করে ফেলছে, তখন তাদের আর ওই বৈশিষ্ট্যটা বজায় থাকতেছে না এবং তারা নতুন বৈশিষ্ট্যকে ধারণ করতেছে। তাই বলা হচ্ছে মৌলিক পদার্থগুলো যখন যৌগিক পদার্থ গঠন করে বা মৌলিক অণু যখন যৌগিক অণু গঠন করে, তখন দেখা যাচ্ছে যে তাদের মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্য পাওয়া যাইতেছে। আশা করি বুঝতে পারছো। এরপরে যেটা আমরা উদাহরণ আছে, সেটা হচ্ছে আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আসি, সোডিয়াম
প্রচন্ড রকমের অ্যাক্টিভ একটা মৌল। সোডিয়াম প্রচন্ড রকমের অ্যাক্টিভ। এটাকে যদি ছোট্ট একটা খণ্ডকে যদি হচ্ছে পানির ভেতরে দিয়ে দেওয়া যায় তাহলে সেটা ওয়ান টাইপ অফ এক্সপ্লোশন হয়, ঠিক আছে, বা বিস্ফোরণ হয়ে যাচ্ছে। পানির ভেতরে যদি সোডিয়ামের একটা টুকরা দেওয়া যায় তাহলে সেটা এরকম একটা বৈশিষ্ট্য সম্পন্ন মৌল। এবং ক্লোরিন গ্যাস প্রচন্ড রকমের বিষাক্ত একটা গ্যাস। তাহলে সোডিয়াম হচ্ছে প্রচন্ড রকমের অ্যাক্টিভ একটা মৌল, যেটা পানির সংস্পর্শ পাইলে একবারে বিশ্লেষণ হয়ে যাচ্ছে বা বিস্ফোরণ হয়ে যাচ্ছে। ক্লোরিন হচ্ছে বিষাক্ত একটা গ্যাস। দুইটা আমরা একত্রিত করতেছি, আমরা পাইতেছি সোডিয়াম ক্লোরাইড, এবং এটাকে পানির সাথে আমরা মিশায়ে আমরা হচ্ছে স্যালাইন বানায় খাইতেছি, কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না। খুব সহজেই সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছে। তাই বলা যায় মৌলিক পদার্থগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্য ত্যাগ করে এবং নতুন বৈশিষ্ট্যকে ধারণ করে। এরপরে আমরা যে টপিকটা পড়ব সেটা হইতেছে প্রতীক এবং সংকেত। প্রতীক ও সংকেত। মাথায় রাখবা, সংকেত যেটা আছে আমরা জানি সংকেত বলতে বোঝানো হয় সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ এটা হচ্ছে সংকেত। তাহলে এটা যদি সংক্ষিপ্ত রূপ যদি সংকেত হয় সেটা মৌল বুঝাইতে পারে, যৌগ বুঝাইতে পারে, অণু বুঝাইতে পারে বা পরমাণু বুঝাইতে পারে। বাট যখন আমরা প্রতীকের ক্ষেত্রে আসব তখন সেটা একটা সিঙ্গেল পরমাণুকে বুঝাবে, সিঙ্গেল পরমাণুকে বুঝাবে। তাহলে যেহেতু প্রতীককে একটা সিঙ্গেল পরমাণুর মাধ্যমে প্রকাশ করা হচ্ছে বা সিঙ্গেল পরমাণুকে প্রতীকের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, তাহলে এই সিঙ্গেল পরমাণু কয়টা আছে পৃথিবীতে? এখন পর্যন্ত 118টি ধরনের আছে, ঠিক আছে। তার মানে আমরা ওখান থেকে বলতে পারি পৃথিবীতে 118টা যে মৌলিক পদার্থ আছে, এই মৌলিক পদার্থের 118টা যে সিঙ্গেল পরমাণুর যে সংকেত আছে বা পর্যায় সারণীতে আমরা যে মৌলগুলো দেখতে পারি এগুলো হচ্ছে এক একটা প্রতীক। তার মানে প্রতীকের সংখ্যা হইতেছে 118টি, কিন্তু সংকেত আনলিমিটেড। যে কোনো সংক্ষিপ্ত রূপকে আমরা বলতে পারি সংকেত। অর্থাৎ আমরা পানির পুরো নাম না লিখে আমরা H2O লিখতেছি, এটা একটা সংকেত। আমরা হাইড্রোজেন না বাংলায় না লিখে আমরা শুধু হাইড্রোজেন H দিয়ে বুঝাচ্ছি, তাহলে এটা একটা সংকেত। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমরা দেখব যে কিছু পদার্থের ক্ষেত্রে বা কিছু মৌলের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতীকটা একটু চেঞ্জ হয়ে গেছে। যেমন সোডিয়াম, সোডিয়াম এটার একটা ল্যাটিন নাম আছে, সেটা হচ্ছে নাট্রিয়াম। তারপরে আছে পটাশিয়াম। পটাশিয়াম এটার ক্ষেত্রে একটা ল্যাটিন নাম আছে, সেটা হচ্ছে ক্যালিয়াম। কিছু কিছু মৌলের ক্ষেত্রে দেখা গেছে তাদের প্রকৃত নাম দিয়ে সংকেত তৈরি করার পরিবর্তে ল্যাটিন নাম যেটা আছে এটা দিয়ে সংকেত তৈরি করা হয়েছে। মানে পর্যায় সারণীতে সোডিয়ামের সংকেত কিন্তু আমরা SO দিয়ে পাবো না বা S দিয়ে পাবো না, আমরা সোডিয়ামের সংকেত পাবো হচ্ছে Na দিয়ে। তারপরে পটাশিয়াম যেটা থাকতেছে, পটাশিয়ামের সংকেত আমরা P দিয়ে পাবো না, পটাশিয়ামের সংকেত আমরা পাবো হচ্ছে K দিয়ে। কারণ এটার নামকরণটা বা এর যখন প্রতীক নির্ধারণ করা হয়েছে তখন সেটা ল্যাটিন নাম দিয়ে নির্ধারণ করা হয়েছে। এরপরে আমরা পরমাণুর বিশ্লেষণ বা পরমাণুর যে স্থায়ী কণিকাগুলো আছে এগুলোর ক্ষেত্রে চলে যাই। আমরা যদি পরমাণুকে ভাগ করি, একটা পরমাণুকে আমরা বিশ্লেষণ করে ফেললাম, একটা পরমাণুকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো হচ্ছে কয়েক ধরনের কণা। একটা হচ্ছে স্থায়ী কণা, একটা পাবো হচ্ছে অস্থায়ী কণা, এবং আরেকটা পাবো সেটা হচ্ছে কম্পোজিট কণা। কম্পোজিট কণা। তাহলে এই যে স্থায়ী কণা যেটা থাকলো, স্থায়ী কণা মানে হচ্ছে যে কোনো অবস্থায় এই কণাগুলোকে
পরমাণুর ভেতরে পাওয়া যাবে। তার মানে একটা পরমাণু যখন সংগঠিত অবস্থায় থাকলো তখন আমরা এই পরমাণুকে বিশ্লেষণ করলে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাচ্ছি। এই স্থায়ী কণা বলতে বোঝানো হচ্ছে পরমাণু যখন পরমাণু অবস্থায় থাকবে তখনও আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের দেখা যাচ্ছে যে অস্তিত্বটাকে প্রমাণ করতে পারবো, এবং যখন আমরা এগুলোকে বিশ্লেষণ করে ফেলবো, মানে পরমাণুকে বিশ্লেষণ করে ফেলবো, তখন আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের অস্তিত্ব প্রমাণ করতে পারবো। সেই জন্য এদেরকে বলা হচ্ছে স্থায়ী কণা। আরেকটা আছে অস্থায়ী কণা। অস্থায়ী কণা আছে হচ্ছে মেসন, পাইয়ন, পজিট্রন, এগুলা। তো অস্থায়ী কণাগুলো এসএসসি সিলেবাসের বাহিরে অবশ্য, বাট তোমাদেরকে বলে দেই, সেটা হইতেছে অস্থায়ী কণা যেটা মেসন, পাইয়ন, পজিট্রন, এই কণাগুলো, এগুলোকে অস্থায়ী কণা বলা হচ্ছে কারণ এই কণাগুলোকে যখন আমরা পরমাণু সংগঠিত অবস্থায় থাকবে তখন এদের অস্তিত্ব প্রমাণ করতে পারবো, মানে এই কণাগুলো পরমাণুর ভেতরে আছে। কিন্তু যখন এই পরমাণুগুলোকে আমরা বিশ্লেষণ করে ফেলবো তখন আমরা এই কণাগুলোর অস্তিত্ব আর খুঁজে পাবো না। তার মানে পরমাণু সংগঠিত অবস্থায় এই কণাগুলোর অস্তিত্ব প্রমাণ করা গেছে, কিন্তু পরমাণুকে যখন বিশ্লেষণ করা হয়েছে বা ভেঙে ফেলা হয়েছে তখন এই কণাগুলোকে আর পাওয়া যায় নাই, সেই জন্য এটাকে বলা হচ্ছে অস্থায়ী কণা। এরপরে যেটা থাকবে কম্পোজিট কণা। কম্পোজিট মানে হচ্ছে এখানে একটা সংকর বা একটা মিশ্র কণা বলতে পারি। একটা উদাহরণ মনে রাখতে পারো, সেটা হচ্ছে আলফা কণা। কারণ এই আলফা কণাটা তোমাদের লাগবে। আলফা কণার সংকেত হচ্ছে হিলিয়াম 2+। তার মানে হিলিয়াম 2+ যদি হয়, এটা প্রপার্টিজ হচ্ছে 2টা প্রোটন এবং 2টা নিউট্রন। যদি হিলিয়াম থেকে 2টা ইলেকট্রনকে বাদ দেওয়া হয় তখন দেখা যাবে যে কণাটা সৃষ্টি হয় 2টা প্রোটন এবং 2টা নিউট্রন মিলে, সেটাকেই বলা হইতেছে আলফা কণা। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমাদের এসএসসি লেভেলের জন্য লাগবে হচ্ছে শুধুমাত্র স্থায়ী কণা, এবং স্থায়ী কণা যেটা থাকবে এই স্থায়ী কণার ডিটেইলস গুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা এই স্থায়ী কণাগুলোর ডিটেইলসে চলে যাই। প্রথমে যদি আসি সেটা হইতেছে অবস্থান। অবস্থান ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের যে অবস্থান এটা হচ্ছে কক্ষপথে। প্রোটন এবং নিউট্রন এই দুইটার অবস্থান যদি বলি, এই দুইটার অবস্থান হচ্ছে কেন্দ্রে বা নিউক্লিয়াসে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অবস্থান হচ্ছে ইলেকট্রনের অবস্থান হচ্ছে কক্ষপথে এবং প্রোটন ও নিউট্রনের অবস্থান হচ্ছে কেন্দ্রে বা নিউক্লিয়াসে। এরপরে যদি আমরা আসি যে আবিষ্কারক, আবিষ্কারকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে ইলেকট্রনকে যে আবিষ্কার করছেন তিনি হচ্ছেন জে থমসন। তারপরে প্রোটনকে যিনি আবিষ্কার করছেন তিনি হচ্ছেন রাদারফোর্ড, এবং নিউটনকে যিনি আবিষ্কার করছেন সেটা হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক। তাহলে আমরা পাইলাম হচ্ছে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করছেন, রাদারফোর্ড হচ্ছে প্রোটন আবিষ্কার করছেন, এবং বিজ্ঞানী চ্যাডউইক তিনি হচ্ছেন নিউট্রন আবিষ্কার করছেন। এটাকে আমরা খুব সংক্ষেপে একটা ছন্দর মাধ্যমে মনে রাখতে পারি, সেটা হচ্ছে ইট পরে নিচে। ইতে ইলেকট্রন, টতে হচ্ছে থমসন, পতে হচ্ছে প্রোটন, রতে রাদারফোর্ড, নিতে হচ্ছে নিউট্রন এবং চতে হচ্ছে চ্যাডউইক। তাহলে দেখতে পারতেছি যে এই ছন্দের মাধ্যমে খুব সহজে আমরা এই কণাগুলোর আবিষ্কারককে মনে রাখতে পারবো। এরপরে যে জিনিসটা আসবে সেটা হইতেছে আমাদের
অবস্থান গেছে, আবিষ্কারক গেছে, তাহলে আমাদের প্রকৃত ভর এবং আপেক্ষিক ভর এখন চলে আসবে। একটা বস্তুর ক্ষেত্রে বা একটা কণার ক্ষেত্রে সেটার ভর দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে আপেক্ষিক ভর, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আরেকটা হইতে পারে প্রকৃত ভর, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন আপেক্ষিক ভর এবং প্রকৃত ভরের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আপেক্ষিক ভর এবং প্রকৃত ভরের মধ্যে পার্থক্যটা হলো যে আপেক্ষিক ভর সর্বদা এই একটার সাথে তুলনা সাপেক্ষ। ঠিক আছে, এটা হচ্ছে তুলনা সাপেক্ষ একটা ভর, তুলনা করে কত গুণ বা এই টাইপ একটা তুলনা বলা হবে। কিন্তু প্রকৃত ভর হচ্ছে ওই কণাটার অ্যাকচুয়ালি আসলে ভর কত গ্রাম বা কত কেজি এইটাকে প্রকাশ করা হচ্ছে। তাহলে আমরা প্রকৃত ভরটাকে দেখে নেই। যদি ইলেকট্রনের ক্ষেত্রে আসি তাহলে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, বা এটাকে যদি আমরা কেজিতে প্রকাশ করি তাহলে 9.11 ইন্টু 10⁻31 কেজি। প্রোটনের ক্ষেত্রে সেটা আসবে হচ্ছে 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, বা কেজি এককে নিলে তিনটা শূন্য বাড়বে এখানে। 1.673 ইন্টু 10⁻27 কেজি। নিউট্রনের ক্ষেত্রে যদি আসি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, বা 1.675 ইন্টু 10⁻27 কেজি। এখন আমরা এখানে ইলেকট্রন এবং প্রোটন এই দুইটার মধ্যে যদি তুলনা করি তাহলে দেখা যাবে প্রায় 1840টি ইলেকট্রন এর ভর সমান হইতেছে একটি প্রোটনের ভর। এই সম্পর্কটা একটু মনে রাখবা। এখন একটা ব্যাপার যদি আমরা বুঝি যে এই যে প্রোটন, এই প্রোটনের ভরটাকে আগে আসলে আমাদের বোঝা দরকার যে এই প্রোটনের ভরটা আসলে কতটুকু। এই প্রোটনের ভরটাকে আমাদের একটু কল্পনা করা দরকার আগে। সেটা হইতেছে যদি আমরা দেখি প্রোটনের ক্ষেত্রে এই আমরা ধরে নিলাম যে 1.673 গ্রাম। একটা চকলেটও মোটামুটি 1.5 গ্রাম বা 2 গ্রাম হয়। এটা হচ্ছে 1.5 গ্রামের কাছাকাছি একটা ভর। এই 1.5 গ্রামের কাছাকাছি যে ভরটা সেটাকে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। এক গ্রামের একটা ভরকে এত বড় সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে সেটা হইতেছে একটা প্রোটনের ভর। তার মানে এই প্রোটনের ভরটা মনে রাখো যে শূন্যের অনেক কাছাকাছি। অ্যাকচুয়ালি শূন্য না, কিন্তু শূন্যের অনেক কাছাকাছি। তাহলে আমরা এখানে প্রোটন এবং নিউট্রনের ভরের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি তাহলে এখানে 1.675 এবং এখানে 1.673, তার মানে এই 3 এবং এই 5 ছাড়া আসলে সেই রকম কোনো পার্থক্য নাই। পুরো মানটা প্রায় সেম। এখানে শুধু 3 এবং এখানে 5 প্রায় একই পরিমাণের মান থাকতেছে। তার মানে প্রোটন এবং নিউট্রনের সাথে যদি আমরা অনুপাত করি সেটা আমরা কম্পারেটিভলি বলতে পারি যে প্রোটনের যদি 1 হয় আপেক্ষিক ভর তাহলে নিউট্রনেরও হবে 1।
তাহলে এখন চিন্তা করো যে তোমার কাছে আছে হচ্ছে 1840 টাকা, আমার কাছে আছে 1 টাকা। তাহলে তোমার কাছে যে 1840 টাকাটা থাকতেছে, এই 1840 টাকার তুলনায় আমার কাছে যে 1 টাকা আছে, এটা আসলে খুব বড় বেশি কিছু না, প্রায় শূন্য বলা যায় বা নাই বললেই বলে, কিন্তু অ্যাকচুয়ালি শূন্য না। সেই জন্য আপেক্ষিক ভরের ক্ষেত্রে ইলেকট্রনের ভরটাকে আমরা শূন্য বলতে পারি, কিন্তু প্রকৃত ভরের ক্ষেত্রে আমরা ইলেকট্রনের ভরকে শূন্য বলতে পারি না। এখানে যখন প্রোটন এবং নিউট্রনের সাথে ইলেকট্রনের ভরটাকে তুলনা করা হচ্ছে, তখন এখানে ইলেকট্রনের ভর আপেক্ষিকভাবে বা ইলেকট্রন এবং প্রোটনের সাপেক্ষে শূন্য বলতে পারতেছি, কিন্তু প্রকৃত অর্থে ইলেকট্রনের ভর শূন্য নয়। তাহলে এখানে প্রকৃত ভর এবং আপেক্ষিক ভরের মধ্যে আশা করি পার্থক্যটা বুঝতে পারছো। এরপরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হইতেছে চার্জ। ঠিক ভরের মতন চার্জও দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে আপেক্ষিক চার্জ, আরেকটা হইতে পারে প্রকৃত চার্জ। একটা হচ্ছে আপেক্ষিক চার্জ এবং আরেকটা হচ্ছে প্রকৃত চার্জ। আপেক্ষিক চার্জের ক্ষেত্রে আমরা লিখে নেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রকৃত চার্জের ক্ষেত্রেও ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা শুধু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে পড়তেছি, তার হচ্ছে এখানে দুইটা কারণ হচ্ছে এসএসসি সিলেবাসে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের বাইরে অন্য কোনো কণার কথা বলা নাই, এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে স্থায়ী কণা, ঠিক আছে, এই জন্যই সেভাবে কিছু বলা নাই। ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে নেগেটিভ চার্জ 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব হচ্ছে চার্জের এসআই একক। প্রোটনের ক্ষেত্রে প্লাস 1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবং নিউট্রন কোনো চার্জ ধারণ করতে পারে না। ঠিক সেম ভাবে এর আগে যেভাবে আমরা প্রকৃত চার্জ বা প্রকৃত ভরটাকে আপেক্ষিক ভরে নিয়ে আসছিলাম, মানে তুলনা করার মাধ্যমে, ঠিক সেম ভাবে আমরা যদি প্রকৃত চার্জকে তুলনা করি, তাহলে দেখব ইলেকট্রন এবং প্রোটনের যে চার্জের পরিমাণ, এই চার্জের পরিমাণটা একই কিন্তু বিপরীত। ইলেকট্রনের চার্জের যে পরিমাণটা সেটা হচ্ছে নেগেটিভ চার্জ, এবং প্রোটনের যে চার্জের পরিমাণ এটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে আমরা বলতে পারি যে এটাকে অনুপাত করলে আমরা ইলেকট্রনের আপেক্ষিক চার্জ পাবো -1 এবং প্রোটনের আপেক্ষিক চার্জ পাবো +1। নিউটনের চার্জ তো আগে থেকেই শূন্য, তাই কম্পারেটিভলিও এটা শূন্যই আসবে। তার মানে প্রকৃত চার্জ হচ্ছে অ্যাকচুয়ালি কতটুকু চার্জ সে ধারণ করতেছে, আর আপেক্ষিক চার্জ হচ্ছে তুলনামূলকভাবে সে কি পরিমাণ চার্জ ধারণ করতেছে। তাই ইলেকট্রনের আপেক্ষিক চার্জ আমরা ধরতে পারি -1 এবং প্রোটনের +1, এবং নিউটনের তো দুই পাশে 0, কারণ নিউট্রন কোনো চার্জ ধারণ করতে পারে না। এরপরে যেটা আসবে, যে টপিকটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে পরিবর্তন। পরিবর্তন, যদি ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কি হইতে পারে? ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হইলে সেটা অ্যানায়ন অথবা ক্যাটায়ন সৃষ্টি করে। অ্যানায়ন অথবা ক্যাটায়ন সৃষ্টি হয়। প্রোটনের ক্ষেত্রে এর কোনো পরিবর্তন হয় না। নিউট্রনের ক্ষেত্রে আইসোটোপ সৃষ্টি হয়।
তাহলে ইলেকট্রনের যদি সংখ্যার পরিবর্তন ঘটে, যদি ইলেকট্রন সংখ্যা বাড়ে তাহলে অ্যানায়নের সৃষ্টি হবে। যদি ইলেকট্রনের সংখ্যা কমে কোনো পরমাণুর ভেতরে তাহলে সেক্ষেত্রে ক্যাটায়ন বা পজিটিভ আয়ন সৃষ্টি হবে। অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ আয়ন, ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ আয়ন। ইলেকট্রন যদি কমে তাহলে ক্যাটায়ন সৃষ্টি হয়, যদি ইলেকট্রন বাড়ে বা গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে অ্যানায়ন সৃষ্টি হয়। প্রোটন সংখ্যার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, কারণ প্রোটন সংখ্যাটা হচ্ছে একটা পরমাণুর পরিচয়। নিউট্রন যখন সংখ্যার দিক দিয়ে চেঞ্জ হবে তখন সেখানে আইসোটোপ সৃষ্টি হবে। এখানে দেখা যাচ্ছে এই যে ইলেকট্রনের যে পরিবর্তন, এটা নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে। কেন পড়তে হবে? কারণ এখান থেকে আমাদের যে সিলেবাসটা এখন আছে, এই সিলেবাসটাতে টোটাল লিখিতর ভেতরে দেখা যাবে যে 5টা খ নাম্বার প্রশ্ন থাকতেছে। সেই জন্য প্রত্যেকটা বিষয়ের ভেতরে আমাদের ডিটেলসটা জানা দরকার, যেন আমরা এক্সপ্লানেশন করতে পারি যে খ নাম্বারটা কিভাবে আসতেছে। কারণ খ নাম্বার প্রশ্নগুলা এমন একটা প্রশ্ন যেখানে হাইব্রিড এ প্লাসের সংখ্যাটা কমায় নিয়ে আসবে, এবং যে আসলে জানে সে লিখতে পারবে, বাট যে জানে না সে লিখতে পারবে না। সেই জন্য প্রত্যেকটা টপিকে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। তাহলে অ্যানায়ন যদি হয়, মানে ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে, তাহলে কেন সেটা নেগেটিভ চার্জ হচ্ছে এটা আমাদেরকে জানা দরকার। যদি ধরি ক্লোরিন, আমরা এটুকু মনে রাখি যে অধাতু যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, এবং যেগুলো ধাতু থাকবে সেগুলো হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। তার মানে শেষে আম উচ্চারিত যদি হয় সেটা অবশ্যই হিলিয়াম বাদে দেখা যাচ্ছে আম উচ্চারিত হচ্ছে, তার মানে সে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। এবং ক্লোরিন যেটা আছে সে শেষে আম উচ্চারিত হচ্ছে না, তার মানে কি করবে? সে ইলেকট্রন গ্রহণ করবে। স্বাভাবিকভাবে ক্লোরিনের ক্ষেত্রে দেখা যাবে যে তার প্রপার্টিজ হচ্ছে প্রোটন থাকতেছে 17টা এবং ইলেকট্রন থাকতেছে 17টা। আমরা জানি যে ইলেকট্রন এবং প্রোটন যে পরিমাণ চার্জ ধারণ করে সেটা হচ্ছে সমান, অর্থাৎ একটা ইলেকট্রন যে পরিমাণ চার্জ ধারণ করে একটা প্রোটনও সেই পরিমাণ চার্জ ধারণ করে। তাহলে এই যে সমপরিমাণ চার্জ ধারণ করতেছে, এই সমপরিমাণ চার্জ ধারণ করার ফলে দেখা যাইতেছে যে এই যে প্রোটন, এর যে 17টা প্রোটনের যে চার্জ, এই 17টা ইলেকট্রনের চার্জকে নিউট্রাল করে দিচ্ছে। তার মানে তাহলে দেখা যাচ্ছে এই যে প্রোটনের চার্জ পজিটিভ চার্জ এবং ইলেকট্রনের যে নেগেটিভ চার্জ পরস্পরকে কি করতেছে? একটা নিউট্রাল করে দিচ্ছে বা প্রশমিত করে দিচ্ছে। কিন্তু যখন একটা ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করতেছে, ক্লোরিন গ্রহণ করার পরে তার প্রোটন সংখ্যা কিন্তু ফিক্স থাকতেছে, কারণ আমরা জানি প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে প্রোটনের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি 18 এবং ইলেকট্রন সংখ্যা প্রোটন হবে হচ্ছে 17টা এবং ইলেকট্রন হবে হচ্ছে 18টা যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এই যে 17টা প্রোটনের যে চার্জ 17টা ইলেকট্রনকে নিউট্রাল করে দিতে পারতেছে। তাহলে এই যে 17টা ইলেকট্রনকে নিউট্রাল করে দেওয়ার ফলে দেখা যাইতেছে একটা এক্সট্রা ইলেকট্রন থাকতেছে। এখন দেখো এখানে 17টা ইলেকট্রন এবং 17টা প্রোটন এর চার্জ পরস্পরকে নিউট্রাল করে দিচ্ছে বা পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে, ফলে এখানে কোনো চার্জ প্রদর্শন করতেছে না। কিন্তু যখন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে তখন দেখা যাইতেছে যে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে 18 এবং প্রোটন সংখ্যা আগের মতন 17টাই আছে। তার মানে যেহেতু ইলেকট্রন সংখ্যা 18 হয়ে গেছে এবং প্রোটন সংখ্যা 17 আছে, 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে নিউট্রাল করতে পারে, যেমনটা এখানে করছে, কিন্তু একটা এক্সট্রা ইলেকট্রন থেকে যাবে। তখন দেখা যাবে ক্লোরিন একটা নেগেটিভ চার্জ শো করবে। ঠিক আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, সোডিয়ামের স্বাভাবিকভাবে প্রোটন থাকবে 11টা এবং ইলেকট্রন থাকবে 11টা। তাহলে যেহেতু 11টা প্রোটন এবং 11টা ইলেকট্রন, সমপরিমাণ ইলেকট্রন এবং সমপরিমাণ প্রোটন পরস্পরকে নিউট্রাল করে দিচ্ছে। তাহলে এই যে নিউট্রাল করে দিচ্ছে যার ফলে সোডিয়াম এখানে কোনো চার্জ শো করতেছে না। যেহেতু এখানে সোডিয়াম কোনো চার্জ শো করতেছে না, তাই বলা যায় যে এখানে এটা আধান নিরপেক্ষ অবস্থায় আছে। কিন্তু যখন সোডিয়াম একটা ইলেকট্রন
ত্যাগ করে দেবে তখন তার প্রোটন সংখ্যা 11টা থাকবে কিন্তু ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10। তখন দেখা যাবে এখানে কি 10টা ইলেকট্রন 10টা প্রোটনকে নিউট্রাল করতে পারতেছে বা নিষ্ক্রিয় করতে পারতেছে, কিন্তু এক্সট্রা একটা প্রোটন থেকে যাবে। এক্সট্রা যে প্রোটনটা থেকে যাবে ওই প্রোটনের চার্জ সোডিয়াম মাথার উপরে প্রদর্শন করবে। তার মানে স্বাভাবিক অবস্থায় আধান নিরপেক্ষ থাকে, কারণ হইতেছে এখানে সমপরিমাণ ইলেকট্রন এবং সমপরিমাণ প্রোটন তাদের বিপরীত চার্জগুলোকে নিউট্রাল করে দিচ্ছে। কিন্তু এই যে অন্য সময় যখন তারা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতেছে তখন সেখানে কি হচ্ছে, এখানে এই যে ক্লোরিন অ্যানায়ন সৃষ্টি করতেছে এবং সোডিয়াম ক্যাটায়ন সৃষ্টি করতেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রোটন। প্রোটনের ক্ষেত্রে আমরা জানি কোনো পরিবর্তন হয় না, কারণ এইটাই হচ্ছে একটা পরমাণুর পরিচয়। প্রোটনের আরেকটা নাম যদি বলি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা হচ্ছে একটা পরমাণুর জন্য তার পরিচয়। তাহলে একটা পরিচয় যেটা সেটা কখনোই চেঞ্জ হবে না, তার মানে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, এটা প্রত্যেকটা পরমাণুর জন্য ফিক্সড। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে নিউট্রন। নিউট্রনের ক্ষেত্রে দেখা যাবে যে আইসোটপ সৃষ্টি হচ্ছে। যেহেতু আইসোটপ সৃষ্টি হচ্ছে তাহলে দেখা যাইতেছে যে আইসোটপ সৃষ্টিটা কিভাবে হয় আমরা একটু আগে বোঝার চেষ্টা করি। সেটা হইতেছে আইসোটপের ক্ষেত্রে মাথায় রাখো যে একই পরমাণু কিন্তু ভর সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা কই থেকে আসতেছে আমরা জানি যে ভর সংখ্যা যেটা থাকবে ভর সংখ্যাটা আসবে হচ্ছে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, এই দুটা মিলে হচ্ছে আমাদের ভর সংখ্যা। একই প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তাহলে আমরা লিখে দেই প্রোটন সংখ্যা অভিন্ন, ভর সংখ্যা ভিন্ন। তাদের পরস্পরকে আমরা বলবো হচ্ছে আইসোটপ। তাহলে প্রোটন সংখ্যা অভিন্ন, তার মানে আমরা কার্বনের 3টা আইসোটপ লিখতে পারি, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। এখানে কার্বনের ক্ষেত্রে আমাদের দেখতে পারবো যে ইলেকট্রন সংখ্যা আছে 6টা, প্রোটন সংখ্যা আছে 6টা, নিউট্রন সংখ্যাও আছে 6টা। এখানে আমরা দেখব ইলেকট্রন সংখ্যা 6টা, প্রোটন সংখ্যা 6টা, নিউট্রন সংখ্যা হচ্ছে 7টা। এখানে আমরা দেখব যে ইলেকট্রন সংখ্যা 6টা, প্রোটন সংখ্যা 6টা, নিউট্রন সংখ্যা 8টা। তাহলে এই কার্বন 12, কার্বন 13, কার্বন 14 এই প্রত্যেকটাই হচ্ছে পরস্পরের আইসোটপ বা একই কেন্দ্রযুক্ত পরমাণু। তাহলে এদের ক্ষেত্রে পার্থক্যটা কে করতেছে? পার্থক্যটা করতেছে হচ্ছে ইলেকট্রন সংখ্যা না, প্রোটন সংখ্যাও না, সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তার মানে নিউট্রন সংখ্যার পরিবর্তনের ফলে আইসোটপ সৃষ্টি হচ্ছে। এখানে আমরা আইসোটপের আরো ডিটেইলস পড়বো কিছুক্ষণ পরে। এখন আপাতত এইটুকু মনে রাখো যে নিউট্রন সংখ্যা যদি পরিবর্তন হয় তাহলে সেই ক্ষেত্রে পরমাণুটার আইসোটপ সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এরপরে যে টপিকটা আমরা পড়বো তা হচ্ছে পরমাণু মডেল। পরমাণু মডেল, পরমাণু মডেল বলতে একটা তত্ত্বকে বোঝানো হচ্ছে। পরমাণু মডেল হচ্ছে একটা তত্ত্ব, যে তত্ত্বে একটা পরমাণুর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে পরমাণু মডেল। অর্থাৎ যে তত্ত্বে একটি পরমাণুর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে ধারণা দেওয়া হবে সেটাকে আমরা বলবো হচ্ছে পরমাণু মডেল। পরমাণু মডেল স্বাভাবিকভাবে আমাদের বইয়ে দেওয়া আছে রাদারফোর্ড মডেল, রাদারফোর্ড মডেল এবং বোর পরমাণু মডেল।
তাহলে রাদারফোর্ড মডেল যেটা থাকতেছে আমরা এইটা সম্পর্কে আগে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তাহলে রাদারফোর্ড মডেলে যদি আমরা দেখি, রাদারফোর্ড মডেলে কি কি বলা হয়েছে। প্রথমত বলা হয়েছে যে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা। তার মানে আমরা যদি এইটাকে একটা পরমাণু ধরে নেই, এর বেশিরভাগ জায়গা ফাঁকা, ঠিক আছে। এই যে বেশিরভাগ জায়গা ফাঁকা, এর কেন্দ্রে প্রায় সমস্ত ভর ঘনীভূত হবে। তার মানে এর কেন্দ্রে প্রায় সমস্ত ভর থাকবে এবং সেটা অবশ্যই প্রোটনকে নির্দেশ করছে। তাহলে মাঝখানে থাকবে হচ্ছে একটা পরমাণুর সমস্ত ভর, এবং এই যে চতুর্দিকে যে গ্যাপটা থাকবে, এই চতুর্দিকে যে বাউন্ডারিটা, এটাকে আমরা ধরে নিচ্ছি পরমাণু। তাহলে এই পুরো পরমাণুটার মধ্যে মাঝখানে থাকবে হচ্ছে কেন্দ্র এবং এর ভেতরে বেশিরভাগ স্থান ফাঁকা থাকবে। এই যে বেশিরভাগ স্থান ফাঁকা থাকবে, এই বেশিরভাগ স্থান ফাঁকা থাকবে এবং এর চতুর্দিক দিয়ে আবর্তন করবে হচ্ছে ইলেকট্রন। তাহলে এই যে এর চতুর্দিক দিয়ে ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে এই যে রাদারফোর্ড পরমাণু মডেলটা, এই রাদারফোর্ড পরমাণু মডেলের ক্ষেত্রে সে আসলে কি বলছে। যদি ধরি যে এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস, এই হাতটাকে, এই অংশটাকে যদি আমরা নিউক্লিয়াসকে ধরি, তাহলে এই নিউক্লিয়াসের চতুর্দিকে যে কোনো অক্ষে, যে কোনো দিকে এবং যে কোনো দূরত্বে, তার মানে এখানে এই যে কেন্দ্র থেকে পরমাণুর একদম শেষ সীমা পর্যন্ত অসংখ্য বিন্দু আছে। তাহলে এই যে অসংখ্য বিন্দুগুলো থাকতেছে, এই অসংখ্য বিন্দুগুলোর যে কোনো একটাকে অক্ষের ভেতরে ধরে ইলেকট্রন আবর্তন করতে পারে। তাহলে এই যে আবর্তন করতেছে ইলেকট্রন, ইলেকট্রন আবর্তন করার ফলে দেখা যাইতেছে যে এখানে কি হচ্ছে, এখানে ইলেকট্রনটার যাত্রা একটা সময় গিয়ে শেষ হইতে পারে। তাহলে ইলেকট্রনটার যাত্রা যদি শেষ হয়ে যায়, তাহলে ইলেকট্রনটা আসলে কই যাবে, এইটা সম্পর্কে রাদারফোর্ড খুব একটা ধারণা দিতে পারে নাই। অর্থাৎ একটা কেন্দ্রকে কেন্দ্র করে, একটা অক্ষকে বা একটা এই যে মানে নিউক্লিয়াস, এটাকে কেন্দ্র করে যখন ইলেকট্রন ঘুরতেছে, তখন একটা সময় গিয়ে ইলেকট্রনের সর্বোচ্চ শক্তির পরিমাণ হইতে পারে এবং আরেকটা সময় গিয়ে ইলেকট্রনের সর্বনিম্ন শক্তি হইতে পারে। সর্বনিম্ন শক্তি হইলে ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে এবং সর্বোচ্চ শক্তি হইলে ইলেকট্রন সর্বোচ্চ দূরে অবস্থান করবে, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে, একটা পরমাণুর ভেতরে ইলেকট্রন যখন ক্রমাগত আবর্তন করতে থাকবে, তখন একটা সময় গিয়ে দেখা যাবে ইলেকট্রনের শক্তির পরিমাণটা ফুরায় আসতেছে বা শেষ হয়ে যাচ্ছে। একটা সময় গিয়ে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে। এক ইলেকট্রন যদি নিউক্লিয়াসে পতিত হয়, তখন পরমাণুটার অস্তিত্ব আর থাকবে না। কিন্তু স্বাভাবিকভাবে আমরা আমাদের বাস্তব জীবনে কিন্তু এই রকমটা দেখতে পারি না, যে দেখা গেল আজকে তোমার একটা শরীরের অংশ গায়েব হয়ে গেছে। এটা আসলে হয় না। এটা আসলে যেটা তৈরি হয়, এটাকে বলা হচ্ছে অ্যান্টিম্যাটার। অ্যান্টিম্যাটার এত সহজে তৈরি হয় না। তার মানে ইলেকট্রনটা নিউক্লিয়াসে পতিত হয় না। তাহলে ইলেকট্রনটা সর্বনিম্ন শক্তিতে ধারণকালীন সময়ে কোন জায়গায় অবস্থান করবে এবং সর্বোচ্চ ইলেকট্রন যখন সর্বোচ্চ শক্তি ধারণ করবে, তখন কোন জায়গায় অবস্থান করবে, এইটার সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারে নাই। তাহলে এই যে ইলেকট্রনের আবর্তন সম্পর্কে রাদারফোর্ড ধারণা দিছে, সে হচ্ছে ইলেকট্রনের বেশিরভাগ স্থান ফাঁকা, এটা সম্পর্কে ধারণা দিচ্ছে। তার কেন্দ্রে প্রায় সমস্ত ভর আছে, এই সম্পর্কেও ধারণা দিচ্ছে। কিন্তু ইলেকট্রনটা যদি আবর্তন করতে করতে তার শক্তির পরিমাণ আস্তে আস্তে কমে আসে এবং ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসে পতিত হয়, তখন সেক্ষেত্রে আদৌ হবে কিনা নিউক্লিয়াসে পতিত, এবং যদি হয় তখন সেক্ষেত্রে কি ঘটবে, এই ব্যাপারে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারে নাই। যার ফলে রাদারফোর্ড
এখানে একটু হলেও ফেল করছে, মানে এখানে কিছুটা ত্রুটি রয়ে গেছে। ফেল করছে বলা যাবে না, তারা বিজ্ঞানী, তারা গবেষণা করে অবশ্যই কিছু না কিছু আবিষ্কার করছে, ঠিক আছে। তো এখন এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে, এখন এখানে দুইটা বল কাজ করতেছে। একটা বল ক্রমাগত ইলেকট্রনকে ছিটকে যাওয়ার জন্য কাজ করতেছে এবং আরেকটা বল ইলেকট্রনকে কেন্দ্রের দিকে ধরে রাখার জন্য কাজ করতেছে। যে বলটার কারণে ইলেকট্রন ক্রমাগত ছিটকে যাওয়ার জন্য কাজ করে সেটাকে বলা হয় কেন্দ্র বহির্মুখী বল। কেন্দ্র বহির্মুখী বল। এবং যে বলটা এখানে আটকায় রাখতেছে ইলেকট্রনকে সেটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। অবশ্যই কেন্দ্রমুখী বলটাকে কেন্দ্র বহির্মুখী বলের চেয়ে বেশি হইতে হবে, না হইলে কিন্তু এই ইলেকট্রনটা একটা সময় গিয়ে ছিটকে যাবে পরমাণু থেকে, কিন্তু এটা তো বাস্তবিক অর্থে হয় না। তাহলে এই যে কেন্দ্র বহির্মুখী বলকে আটকানোর মতো যে কেন্দ্রমুখী বল উৎপন্ন হবে, এই উৎপন্ন হওয়ার উৎসটা কোথায়, বা কোন বলের উৎসে বা কোন উৎস থেকে এমন একটা বল আসতেছে যেই বলটা ইলেকট্রনটাকে কক্ষপথে আটকায় রাখতেছে এবং আটকায় রাখার ফলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকেই থাকতেছে এবং নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরতেছে। এই বলের উৎসটা আসলে কি? এই বলের উৎস হিসেবে রাদারফোর্ড বলছেন যে এখানে মহাকর্ষ বল কাজ করতেছে। কারণ আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা কণাকে আকর্ষণ করতেছে এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা আকর্ষণ বল বা মহাকর্ষ বল। এই বলটাই হচ্ছে এই ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রমুখী বলের উৎস, ঠিক আছে। তাহলে আমরা কেন্দ্রমুখী বলের উৎস হিসেবে রাদারফোর্ড পরমাণু মডেলে পাচ্ছি। তিনি বলছেন যে মহাকর্ষ বলের উৎসের মানে মহাকর্ষ বলের কারণে ইলেকট্রনটা কক্ষপথে আটকায় আছে। কিন্তু এখানে আমরা যদি মহাকর্ষ বলের সূত্রটা দেখি সেটা হইতেছে F = gm1m2/d²। তাহলে এখন কথা হচ্ছে এখানে দূরত্বটাও খুব বেশি না, g তো কনস্ট্যান্ট। তাহলে m1 এবং m2টার উপরেই নির্ভর করতেছে তাদের ভেতরে কি পরিমাণ মহাকর্ষ বল কাজ করবে। তাহলে প্রোটন এবং ইলেকট্রনের যে ভর, ওই ভর m1 এবং m2, তার মানে m1 এবং m2 দ্বারা ওই পরিমাণ বল তৈরি করা সম্ভব না যে পরিমাণ বল এখানে তৈরি হইলে ইলেকট্রনটা ওই পরিমাণ কেন্দ্রমুখী বল তৈরি করতে পারে যা তাকে কেন্দ্রের দিকে আকর্ষিত অবস্থায় রাখবে বা কেন্দ্রের দিকে ধরে রাখবে এবং ঘূর্ণন অবস্থায় থাকবে। তার মানে এখানে অন্য একটা বলের উৎস এখানে আছে যেটা রাদারফোর্ড বর্ণনা করতে পারেন নাই। তিনি এখানে বলছেন যে এই বলটার উৎস হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল, ঠিক আছে। এখানে আসলে যেটা হয় সেটা তোমাদেরকে একটু বলি। সেটা হইতেছে এই যে এখানে একটা পজিটিভ চার্জ এবং ইলেকট্রন হচ্ছে একটা নেগেটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জকে কেন্দ্র করে যখন ক্রমাগত একটা নেগেটিভ চার্জ ঘুরতে থাকবে তখন সেখানে একটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হবে। তাহলে এখানে যে তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হইল, এই তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের কারণে ইলেকট্রনটা এখানে আটকায় থাকে। রাদারফোর্ড এটা বর্ণনা করেন নাই, যার ফলে এইটা তার একটা ত্রুটি হিসেবে দেখা গেছে, ঠিক আছে। এই পর্যন্ত মোটামুটি ভাবে রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে আশা করি। আমি একটু সামারি করে দেই। সেটা হইতেছে রাদারফোর্ড মডেলের আসলে সফলতাটা কি কি। রাদারফোর্ড মডেলের সফলতা হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান অবস্থায় আছে এটা সম্পর্কে বলতে পারছেন। তারপরে নিউক্লিয়াস এর ভর হচ্ছে পরমাণুর বেশিরভাগ ভর এইটা বলতে পারছেন। তারপরে পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা এইটা বলতে পারছেন, ঠিক আছে। এবং রাদারফোর্ড তিনি হচ্ছে প্রোটন আবিষ্কার করছেন। তাহলে এগুলো হচ্ছে রাদারফোর্ড মডেলের
সফলতা। যদি ত্রুটির কথা বলি, এটাকে ব্যর্থতা কোনোভাবেই বলা যাবে না। এটা ওই সময়ে 1911 সালে তিনি এটা মডেল দিচ্ছেন। তার মানে আমরা যেটা এখনো বুঝতেই ঝামেলা হয়ে যায় অনেকের ক্ষেত্রে, সেটাকে তিনি আবিষ্কার করছেন। তার মানে এটা কতটা অ্যাডভান্স ছিলেন তিনি ওই সময়ের তুলনায়। আজকে থেকে 100 বছরের বেশি সময়ের আগের ঘটনা এটা। তাহলে এই রাদারফোর্ড মডেলের ক্ষেত্রে আমরা এটাকে ত্রুটি বলবো, এটা কখনোই আমাদের ভুল বা ব্যর্থতা বলতে পারবো না। তাহলে এই যে রাদারফোর্ড মডেল, এটা ত্রুটিগুলো কি কি ছিল? ত্রুটিগুলো ছিল হচ্ছে, তিনি বলছেন যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে কার্যকরী বল সেটা হচ্ছে মহাকর্ষ বল। এই বলটা আসলে মহাকর্ষ বল অবশ্যই ক্রিয়াশীল বল, কিন্তু এই বলটা ইলেকট্রনকে আটকায় রাখতে পারে না। আটকায় রাখে মূলত তড়িৎ চুম্বকীয় বল, যেখানে একটা চার্জকে কেন্দ্র করে আরেকটা চার্জ যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তখন তৈরি হচ্ছে। তারপরে তিনি একটা ইলেকট্রনের শক্তি ধারণ সম্পর্কে এবং তার ইলেকট্রনের সর্বোচ্চ শক্তি এবং সর্বনিম্ন শক্তি কি হইতে পারে এটা সম্পর্কে ধারণা দিতে পারেন নাই। যেহেতু এটা সম্পর্কে ধারণা দিতে পারেন নাই, সেজন্য তিনি পারমাণবিক বর্ণালীর সম্পর্কেও ধারণা দিতে পারেন নাই। এরপরে আমরা বলতে পারি রাদারফোর্ড পরমাণু মডেল একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে কিভাবে ইলেকট্রন থাকবে সেইটা বলতে পারেন নাই। তাহলে এইটা হচ্ছে মোটামুটি ভাবে রাদারফোর্ড পরমাণু মডেল। এরপরে 1913 সালে আরেকটা পরমাণু মডেল আসে, সেটাকে আমরা বলবো হচ্ছে বোর পরমাণু মডেল। বিজ্ঞানী নিলস বোর এই মডেলটাকে দেন এবং এই মডেলের ক্ষেত্রে তিনি কিছু সংশোধন নিয়ে আসেন, যেটা রাদারফোর্ডের যে ত্রুটিগুলো থাকে এগুলোকে কিছুটা সংশোধন করে বা সমাধান বের করে। তার মতে মাঝখানে থাকবে হচ্ছে প্রোটনের গুচ্ছ, কারণ তখনও নিউট্রন আবিষ্কার হয় নাই। তাহলে এই যে প্রোটনের যে গুচ্ছটা থাকলো এটা মাঝখানে থাকবে এবং একটা শক্তি স্তরে থাকবে। ঠিক আছে, এই যে শক্তি স্তর, এই শক্তি স্তরগুলোতে অবস্থান করতে গেলে ইলেকট্রনগুলোকে নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করতে হবে। তাহলে রাদারফোর্ড কি বলছিলেন, এখানে একটু পার্থক্যটা বুঝে নেই। রাদারফোর্ড বলছিলেন একটা পরমাণুর মধ্যে যে অসংখ্য বিন্দু থাকতেছে, এই যে কোনো বিন্দুকে অক্ষ ধরে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকতে পারে। মানে একটা পরমাণুর যে কোনো দূরত্বে, এই যে নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াস এবং পরমাণুর শেষ সীমানা, এর মধ্যে যে কোনো অবস্থানে ইলেকট্রন থাকতে পারে। কিন্তু নিলস বোর বলছেন যে না, যে কোনো দূরত্বে থাকতে পারেন না। এই যে নিউক্লিয়াস এবং এই যে শেষ সীমানা, এর মাঝখানে কয়েকটা শক্তি স্তর থাকবে বা নির্দিষ্ট দূরত্ব থাকবে। এই শক্তি স্তর বা নির্দিষ্ট দূরত্বে ইলেকট্রন অবস্থান করবে। সে হয় 1 নং শক্তি স্তরে অবস্থান করবে, n = 1 বা 1 নং শক্তি স্তরে অবস্থান করবে, বা n = 2 বা 2 নং শক্তি স্তরে অবস্থান করবে, অথবা n = 3 বা 3 নং শক্তি স্তরে অবস্থান করবে। তাহলে এই যে 1 নং শক্তি স্তর, 2 নং শক্তি স্তর বা 3 নং শক্তি স্তরে অবস্থান করা বা যে কোনো পূর্ণ সংখ্যক শক্তি স্তরে অবস্থান করতে পারে। একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে তার শেষ সীমানা পর্যন্ত অসংখ্য শক্তি স্তর থাকতে পারে, কিন্তু আমরা কাউন্ট করি কোন পর্যন্ত? আমরা কাউন্ট করি যেই পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা আসলে পৌঁছাইছে, যেই পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা গেছে আমরা সেই পর্যন্ত গণনা করি। এরপরে কিন্তু আসলে আমরা গণনা করি না। কিন্তু নিউক্লিয়াস থেকে পরমাণুর শেষ সীমানা পর্যন্ত অসংখ্য শক্তি স্তর থাকে। তাহলে এখন তার মতে বা নিলস বোর যিনি বলছেন, তার মতে হচ্ছে এই ইলেকট্রন যখন 1 নং শক্তি স্তরে অবস্থান করবে বা n = 1 এ যখন অবস্থান করবে, তখন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে থাকবে। যদি তাকে কোনোভাবে ওই ইলেকট্রনটাকে কোনোভাবে শক্তি প্রয়োগ করা যায়, তাহলে সে কি করবে? সে উপরের শক্তি স্তরে চলে যাবে।
এবং সে ওই যে শক্তিটা গ্রহণ করলো, ওই শক্তিটা গ্রহণ করে সে উপরের শক্তি স্তরে যাবে। তাকে যদি আরো শক্তি দেওয়া যায়, সে আরো এক ধাপ উপরে চলে যাবে এবং শক্তিটাকে গ্রহণ করবে। এখন এই যে প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তর, মানে উচ্চতর কোনো শক্তি স্তরে যাইতে গেলে ইলেকট্রনকে শক্তি গ্রহণ করতে হবে, কারণ প্রত্যেকটা শক্তি স্তরে অবস্থান করতে গেলে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করতে হয় ইলেকট্রনকে। তাহলে এই যে নির্দিষ্ট পরিমাণ শক্তিটা ধারণ করতে হয়, এই শক্তিটা ধারণ করার জন্য ইলেকট্রনকে কোনো না কোনো উৎস থেকে শক্তি গ্রহণ করতে হবে, ঠিক আছে। এখন এই যে তৃতীয় শক্তি স্তরে ধরে নিলাম একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা যদি কখনো দ্বিতীয় শক্তি স্তরে যায় বা নিম্নতর কোনো শক্তি স্তরে চলে যায়, তাহলে তার ওই পরিমাণ শক্তির তো আর প্রয়োজন নাই, তার অবশ্যই কম শক্তির প্রয়োজন, ঠিক আছে। তাহলে কম শক্তির প্রয়োজনে দেখা যাবে সে ইলেকট্রন শক্তিটাকে বিকিরণ করতেছে। ধরে নিলাম n = 1 এ আমরা এখানে ধরে নিচ্ছি তাকে 10 একক শক্তি ধারণ করতে হবে, 2 তে থাকতে গেলে 17 একক শক্তি ধারণ করতে হবে, 3 এ থাকতে গেলে ধরে নিলাম 30 একক শক্তি ধারণ করতে হবে। তাহলে আমরা এটা ধরে নিচ্ছি, এটা কখনোই মানে একদম নির্ণয়কৃত মান না, জাস্ট বোঝার সাপেক্ষে আমরা ধরে নিচ্ছি। তাহলে এই যে n = 1 এ থাকতে গেলে 10 একক শক্তি ধারণ করতে হবে, n = 2 তে থাকতে গেলে 17 একক শক্তি ধারণ করতে হবে এবং n = 3 তে অবস্থান করতে গেলে তাকে 30 একক শক্তি ধারণ করতে হবে, আমরা বোঝার সাপেক্ষে ধরে নিলাম। তাহলে 1 নম্বর শক্তি স্তর থেকে যখন 2 নম্বর শক্তি স্তরে যাইতে যাবে, তখন তার শক্তির পরিমাণ 10 একক থেকে 17 একক করতে হবে। যখন সে দ্বিতীয় থেকে তৃতীয়তে যাবে, তখন তার শক্তির পরিমাণ 17 একক থেকে 30 এককে যাইতে হবে। তাহলে এখন কথা হচ্ছে, এখানে যদি ধরে তৃতীয় শক্তি স্তরে 30 একক শক্তি ধারণ করে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে যাইতে গেলে সে এক্সট্রা যে 13 একক শক্তি থাকবে, এই 13 একক শক্তিকে বিকিরণ করে দেবে। এই যে বিকিরণ, এই বিকিরণটা বিভিন্ন ধরনের আলো তৈরি করে, বিভিন্ন রঙের আলো তৈরি করে, বিভিন্ন রঙের আলো তৈরি করে। এই যে বিভিন্ন রঙের আলো তৈরি করতেছে, এইটাকে আমরা বলি হচ্ছে পারমাণবিক বর্ণালী। এটাকে আমরা বলি হচ্ছে পারমাণবিক বর্ণালী। অর্থাৎ যখন ইলেকট্রন উচ্চতর কোনো শক্তি স্তর থেকে নিম্নতর কোনো শক্তি স্তরে চলে যাবে, তখন তার বিকিরিত শক্তিটা বিভিন্ন রঙের আলো তৈরি করতে পারে। এই যে বিভিন্ন রঙের আলোটা তৈরি করলো, এইটাকে বলা হচ্ছে পারমাণবিক বর্ণালী, ঠিক আছে। তাহলে এই যে বোর পরমাণু মডেলে সে পারমাণবিক বর্ণালী সম্পর্কে ধারণা করতে পারছে, কারণ পারমাণবিক বর্ণালী অনেক আগে আবিষ্কার হয়েছে, কিন্তু রাদারফোর্ড তিনি বর্ণনা করতে পারেন নাই যে আসলে পারমাণবিক বর্ণালীটা কেন হইতেছে, কিন্তু বিজ্ঞানী নিলস বোর এটাকে বর্ণনা করতে পারছেন যে পারমাণবিক বর্ণালী কেন হইতেছে। এখন এখানে এই যে শক্তিটা, এখন এই শক্তি কেন গ্রহণ করতেছে, কেন ত্যাগ করতেছেন, আশা করি বুঝাইতে পারছি। এখন এই যে ইলেকট্রনটা যখন ঘুরবে, তখন কি হচ্ছে, তখন তাদের ভেতরে একটা তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে, যেটাকে রাদারফোর্ড বলছিলেন এখানে শক্তি যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা তৈরি হয় মহাকর্ষ বলের কারণে, কিন্তু বোর বলছেন যে এখানে শক্তিটা তৈরি হয় হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলের কারণে। এবং এই যে বিকিরিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা বিভিন্ন রঙের আলো তৈরি করে, এই যে বিভিন্ন রঙের আলো তৈরি করতেছে, এই বিভিন্ন রঙের আলো, এটা আলো কি আসলে? আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যা প্রতিফলিত হওয়ার মাধ্যমে বা আমাদের চোখে এসে আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করতেছে। তার মানে আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা এটার মাধ্যমে ইলেকট্রন আসলে শক্তি ধারণ করতেছে, তার প্রয়োজন হইলে গ্রহণ করতেছে, প্রয়োজন না হইলে ত্যাগ করতেছে বা বিকিরণ করতেছে, তখন পারমাণবিক বর্ণালী তৈরি হইতেছে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে যে ব্যাপারটা হবে সেটা হইতেছে, এখানে এই যে
শক্তি স্তর, এই শক্তি স্তরের পাশাপাশি তিনি উপশক্তি স্তর সম্পর্কেও ধারণা দিচ্ছেন, যেটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, বুঝবো আমরা ইনশাল্লাহ একটু পরে। এই যে এই পর্যন্ত ছিল হচ্ছে বোরের পরমাণু মডেল, বাট বোরের পরমাণু মডেলের ক্ষেত্রেও কিছুটা ত্রুটি আছে। ত্রুটিগুলো কি কি? ত্রুটিগুলো হচ্ছে যে তিনি একাধিক ইলেকট্রনের ক্ষেত্রে কি হবে সেটা বলতে পারেন নাই। তারপরে এখানে দেখা যাচ্ছে যে যদি সরাসরি ইলেকট্রন জাম্প করে যায় তাহলে সরাসরি যাওয়ার কথা, মাঝখানে এরকম কিছু ডট পাওয়া গেছে। এই ডটগুলোর রহস্য আসলে কি, এটা বিজ্ঞানী নিলস বোর বলতে পারেন নাই তার পরমাণু মডেলে। তাহলে এই যে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আমরা দুইটি সূত্র দেখব, সেটা হইতেছে এই যে ইলেকট্রন যখন আবর্তন করবে তখন তার ক্ষেত্রে কৌণিক ভরবেগ তৈরি হবে। যে কৌণিক ভরবেগটা তৈরি হবে, প্রথম শক্তি স্তরে যে পরিমাণ কৌণিক ভরবেগ তৈরি হবে, দ্বিতীয় শক্তি স্তরে তার চেয়ে বেশি কৌণিক ভরবেগ তৈরি হবে, তৃতীয় শক্তি স্তরে তার চেয়ে বেশি কৌণিক ভরবেগ তৈরি হবে। তাহলে এই যে ভরকে প্রকাশ করা হচ্ছে এম দ্বারা, ভি যখন গুণ হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে ভি বা এমভি, বা এখানে বলা হচ্ছে ভরবেগ। যখন এই রেডিয়াসটা যোগ হয়, পরমাণুর শক্তি স্তরের যে ব্যাসার্ধ, এইটা যখন গুণ হয়ে যায়, এইটা থেকে আমরা পাই হচ্ছে কৌণিক ভরবেগ। তার মানে এই কৌণিক ভরবেগ হলো সমানুপাতিক এন। মানে এই যে শক্তি স্তর থাকবে, প্রথম প্রধান শক্তি স্তরে থাকলে যে পরিমাণ কৌণিক ভরবেগ থাকবে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে থাকলে তার চেয়ে বেশি কৌণিক ভরবেগ থাকবে, তৃতীয় প্রধান শক্তি স্তরে থাকলে তার চেয়ে বেশি কৌণিক ভরবেগ থাকবে। ঠিক আছে, তাহলে এখন এটাকে যখন আমরা সমীকরণে নিয়ে আসব, তখন এখান থেকে আসবে হচ্ছে mvr সমান n ইন্টু h/2π। h/2π এটা হচ্ছে ধ্রুবক, যেখানে এই যে H এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটাকে বলা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এটার মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড বা কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। এখন আরেকটা সূত্র আমাদের বই দেওয়া আছে, সেটা হচ্ছে বিকিরিত শক্তি। এই যে বিকিরিত শক্তিটা, এই বিকিরিত শক্তির যে তরঙ্গ দৈর্ঘ্য বা এই যে বিকিরিত শক্তিটা, এই বিকিরিত শক্তিটা হচ্ছে ইকুয়াল টু এইচ নিউ। এটার নাম হচ্ছে নিউ। ঠিক আছে, নিউ বা মিউ বলতে পারো। তাহলে এই যে নিউ যেটা থাকতেছে, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তাহলে এখানে নিউ যেটা থাকতেছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে কম্পাঙ্ক। তারপরে সি না, এখানে এইচ দ্বারা বোঝানো হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ওই পাশে ধ্রুবকের মানটা লিখে দেওয়া আছে, প্লাঙ্কের ধ্রুবক। এরপরে থাকতেছে হচ্ছে নিউ এর পরে ই হচ্ছে শক্তির পরিমাণ। এখানে সি হচ্ছে আলোর বেগ, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং ল্যামডা যেটা থাকতেছে, ল্যামডা হচ্ছে তোমরা সবাই জানো, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বোঝানো হচ্ছে। এই সূত্রগুলো দিয়ে ম্যাথ সাধারণত এসএসসিতে আসে না, বাট এই সূত্রগুলো একটু বোঝার দরকার আছে, সেজন্য আসলে লিখে দেওয়া। এখন আমরা এই বোর পরমাণু মডেলে যে শক্তি স্তর এবং উপশক্তি স্তর সম্পর্কে বলা আছে, এইটা সম্পর্কে আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে এটার জন্য শক্তি স্তর এবং উপশক্তি স্তর, এটাকে আসলে কিভাবে বলি আমরা, দেখো
শক্তি স্তরের অন্তর্ভুক্ত যে সেক্টর থাকবে এগুলাকে বলা হচ্ছে উপশক্তি স্তর, এবং উপশক্তি স্তরগুলোর মধ্যে যে অক্ষ থাকবে সেগুলোকে বলা হচ্ছে অরবিটাল। আমি আবারও বলে দিচ্ছি, শক্তি স্তর হচ্ছে বৃত্তাকার যে পথগুলো থাকবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এগুলা হচ্ছে শক্তি স্তর। এই শক্তি স্তরগুলোর মধ্যে কিছু ভাগ থাকবে, এগুলাকে বলা হচ্ছে উপশক্তি স্তর, এবং উপশক্তি স্তরের মধ্যে কিছু অক্ষ থাকবে, এই অক্ষ প্রত্যেকটাকে বলা হচ্ছে অরবিটাল। তার মানে আমরা লিখতে পারি অরবিট বা শক্তি স্তর, তারপরে আসে হচ্ছে উপশক্তি স্তর, এরপরে থাকে হচ্ছে অরবিটাল বা অক্ষ। তাহলে এই যে এই অংশটা থাকলো, এখন আমরা একটা জিনিস শিখবো, সেটার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা, এই কোয়ান্টাম সংখ্যা বলে কোনো টপিক তোমাদের বইয়ে দেওয়া নাই, এসএসসি লেভেলে দেওয়া নাই, কিন্তু এই কোয়ান্টাম সংখ্যাটা আসলে একটু হলেও বোঝা দরকার আছে, কারণ এইটা বুঝলে শক্তি এবং উপশক্তি স্তরের যে ব্যাপারগুলো এগুলো আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কোয়ান্টাম সংখ্যা টোটাল 4 ধরনের হইতে পারে। 4 ধরনের, এক নাম্বার সেটা হচ্ছে আমাদের এই পাশে লিখি, সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এর দ্বারা বোঝা যায় কি, বোঝা যায় কোন শক্তি স্তরে অবস্থান করতেছে, শক্তি স্তর বোঝা যায় এটা দ্বারা, ঠিক আছে, কোন শক্তি স্তরে অবস্থান করতেছে। এরপরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেটা আসবে হচ্ছে n ইকুয়াল টু আসবে হচ্ছে 2n স্কয়ার। এখানে n হচ্ছে শক্তি স্তরের নম্বর বা শক্তি স্তর সংখ্যা, সবসময় সেটা পূর্ণ সংখ্যাতেই হবে, ঠিক আছে, এরকম পূর্ণ সংখ্যাতেই থাকবে। এরপরে আরেকটা পাবো, সেটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এর দ্বারা বোঝা যায় যে ইলেকট্রন কোন উপশক্তি স্তরে আছে। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এল এর মান n ইকুয়াল টু 1 থেকে, সরি 0 থেকে n-1 পর্যন্ত। এরপরে 3 যেটা থাকতেছে এল এর ক্ষেত্রে, এটা গেল। তাহলে এখন কথা হচ্ছে এখানে এস পি ডি এফ 4টা উপশক্তি স্তর থাকে। এটা হচ্ছে আমাদের, এটার জন্য এল এর মান যদি বলি, এল এর মান এটার জন্য 0, পি এর জন্য হচ্ছে 1, ডি এর জন্য হচ্ছে 2, এফ এর জন্য হচ্ছে 3। এটা মাথায় রাখতে হবে সব সময় যে এল এর মান, এস এর জন্য এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর এবং এফ উপশক্তি স্তর। এই যে দুইটা শক্তি মানে কোয়ান্টাম সংখ্যা পাইলাম, এই দুইটা কোয়ান্টাম সংখ্যা বাদে আরো দুইটা কোয়ান্টাম সংখ্যা থাকে, সেটা হচ্ছে 3 নাম্বার যদি লিখি, সেটা হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটা তোমাদের লাগবে না, জাস্ট জানার জন্য বলে দেই। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, 4 হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা।
এই দুইটা এসএসসি লেভেলে খুব একটা লাগে না, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা একটু লাগতে পারে যখন আমরা হুন্ডের নীতিতে ইলেকট্রন বিন্যাস শিখবো, ঠিক আছে, তখন আমরা ইলেকট্রন বিন্যাসে একটা ভেরিয়েন্ট শিখবো, তখন আমাদের লাগতে পারে। আপাতত আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা হইলে এনাফ। তাহলে উপশক্তি স্তর সম্পর্কে যদি আমরা একটা ধারণা নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা ধরে নিলাম প্রথম প্রধান শক্তি স্তরের অন্তর্ভুক্ত কি কি আছে। তাহলে n ইকুয়াল টু যদি 1 হয় হলে তাহলে l এর মান কত হবে? আমরা জানি সবসময় l এর মান কি হয়, 0 থেকে শুরু হয় এবং n-1 পর্যন্ত চলতে থাকে। তার মানে l এর মানও সবসময় পূর্ণ সংখ্যা থাকে, কিন্তু n এর চেয়ে ছোট হবে। তার মানে এখানে আসবে হচ্ছে 0। যদি n এর মান 2 হয়, n এর মান 2 হলে l ইকুয়াল টু হবে 0 1। n ইকুয়াল টু 3 হলে l ইকুয়াল টু হবে হচ্ছে 0 1 2। যদি আমরা n ইকুয়াল টু 4 ধরি, n ইকুয়াল টু 4 হলে l এর মান আসবে হচ্ছে 0 1 2 3। ঠিক আছে, এখানে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু এটা মুছে দেব এবং আমরা একটু কাজ করব যে কিভাবে আসলে এই সহকারী কোয়ান্টাম সংখ্যা, উপশক্তি স্তর, শক্তি স্তর, এগুলো একটু কিভাবে কাজ করতেছে। প্রথমে আসি উপশক্তি স্তর। উপশক্তি স্তর, তারপরে আসবে এল এর মান, তারপরে আসবে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। SPDF 0 1 2 3। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 6 10 14। আমরা এখান থেকে আরেকটা সূত্র সম্পর্কে জানবো, সেটা হচ্ছে 2n স্কয়ার। n ইকুয়াল টু 1 হলে 2n স্কয়ার সমান আসে 2। n ইকুয়াল টু 2 হলে n ইকুয়াল টু 2 হলে 2n স্কয়ার সমান আসবে হচ্ছে 8। n ইকুয়াল টু 3 হলে 2n স্কয়ার আসবে হচ্ছে 18। n ইকুয়াল টু 4 হলে 2n স্কয়ার আসবে হচ্ছে 32। তাহলে এখন কথা হচ্ছে যে n ইকুয়াল টু 1 হইলে l ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 2 হইলে l ইকুয়াল টু 0 1, এগুলো হচ্ছে l এর মান। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু 3 হইলে l এর মান 0 1 2, n ইকুয়াল টু 4 হইলে l এর মান 0 1 2 3। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। এখন আমরা এই যে এখানে s এর জন্য l এর মান 0, p এর জন্য l এর মান 1, d এর জন্য l এর মান 2, f এর জন্য l এর মান 3। তার মানে প্রত্যেকটা কক্ষপথের অন্তর্ভুক্ত কিছু উপশক্তি স্তর আমরা বের করতে পারবো। এখানে এখানে n ইকুয়াল টু 1 মানে হচ্ছে l ইকুয়াল টু 0 আসছে, তার মানে এখানে 1s পসিবল। এখানে l এর মান আসছে 0 এবং 1, তার মানে s এবং p, তার মানে এখানে 2s এবং 2p পসিবল। তারপরে এখানে n এর মান আছে হচ্ছে 3, l এর মান আছে 0 1 2, তার মানে 3s 3p এবং 3d এখানে পসিবল। এরপরে এখানে আসবে হচ্ছে n ইকুয়াল টু 4 হইলে l এর মান আসবে হচ্ছে 0 1 2 3, তার মানে 4s 4p 4d 4f।
এই 4টা মান পসিবল। তাহলে কথা হইতেছে আমরা এই পর্যন্ত যদি দেখি যে আমাদের এই পর্যন্ত আসলে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমি আরেকবার বুঝাই দিচ্ছি যে n = 1 হইলে l এর মান হচ্ছে 0, 0 মানে হচ্ছে s এর মান 0, তার মানে এখানে 1s পসিবল। এরপরে n = 2 হইলে l এর মান আসতেছে 0 1, অর্থাৎ 2 0 এবং 1, তার মানে s এবং p সম্ভব, অর্থাৎ 2s 2p সম্ভব। এরপরে n = 3 হইলে l এর মান পাচ্ছি আমরা 0 1 2, যেখানে 3s 3p এবং 3d পসিবল। n = যদি 4 হয় তাহলে 4s 4p 4d 4f পসিবল। তাহলে আমরা প্রত্যেকটা উপশক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সম্পর্কে জানি। s এর জন্য 2, p এর জন্য 6, d এর জন্য 10 এবং f এর জন্য 14। তাহলে আমরা একটু এখানে দেখার চেষ্টা করি 2n² এই সূত্রটার সাথে আসলে মিলে কিনা। দেখো s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, এখানেও আসছে 2, আসলে মিলে গেছে। তারপরে এখানে s এর ধারণ ক্ষমতা 2, 2p মানে হচ্ছে এখানে 6টা। এখন কথা হইতেছে 2p বলো 3p বলো বা 4p বলো, যতগুলো আছে এখানে 2p বলতে বোঝানো হচ্ছে দ্বিতীয় প্রধান শক্তি স্তরের অন্তর্গত p উপশক্তি স্তর, 3p দ্বারা বোঝানো হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তরের অন্তর্গত 3p অর্থাৎ p উপশক্তি স্তর। তার মানে p উপশক্তি স্তর যত জায়গায় থাকবে তাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা সবসময় 6ই থাকবে। d এর ক্ষেত্রে দেখতেছি s এর জন্য 2, p এর জন্য 6, d এর জন্য 10, টোটাল আসতেছে 18 বা 18। তাহলে এখানে আমরা 8 পাইছি, এখানে আমরা 18 পাইছি। এই যে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটা আসলে কিভাবে উপশক্তি স্তরের মাধ্যমে বের করা যাচ্ছে। যদি 4 এর ক্ষেত্রে বের করি 2 + 6 + 10 + 14, টোটাল আসবে হচ্ছে 32, যেটা আমরা n = 4 হইলে 2n² এর মান আমরা 32 পাইছি। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। এখন এইটা যদি বুঝে থাকো তাহলে আমাদের এখানে ইলেকট্রন বিন্যাসটা বুঝতে আসলে খুব সুবিধা হবে। আমরা ইলেকট্রন বিন্যাস বোঝার আগে কয়েকটা উপশক্তি স্তর আগে আমরা লিখে নেব, ঠিক আছে? লিখে নেব বলতে এখানে একটু বোঝার চেষ্টা করি। আর একটা খ নাম্বার আসে, সেটা হচ্ছে 2d কেন সম্ভব নয় বা 3f কেন সম্ভব নয়। 2d কেন সম্ভব নয়, কারণ n = যদি 2 হয় তাহলে l এর মান আসবে হচ্ছে 0 এবং 1। আমরা জানি 0 এর জন্য আসে হচ্ছে s, অর্থাৎ 2s সম্ভব, এবং 1 এর জন্য আসে হচ্ছে p, অর্থাৎ 2p সম্ভব। তার মানে এখানে 2s সম্ভব এবং 2p সম্ভব, কিন্তু 2d সম্ভব হইতে গেলে d এর জন্য l এর মান কত? 2, তার মানে l এর মান 2 আসতে হবে। আমরা জানি l এর মান 0 থেকে কোন পর্যন্ত? n-1 পর্যন্ত। তার মানে l এর যে সর্বোচ্চ মান সেটা n এর চেয়ে 1 কম হবে। তার মানে l এর সর্বোচ্চ মান যদি n এর চেয়ে 1 কম হয় তাহলে n = 2 অবস্থায় কখনোই l = 2 সম্ভব না। যেহেতু n = 2 অবস্থায় কখনোই l = 2 সম্ভব না, সেজন্য 2d কখনোই সম্ভব না। সেম অ্যাজ আমাদের 3f এর ক্ষেত্রে যদি n = 3 হয় তাহলে l = কত হবে? 0 1 2 হবে। দ্যাট মিন্স 3s 3p এবং 3d সম্ভব। তাহলে এই যে 0 1 2, তার মানে 3s 3p 3d সম্ভব, কিন্তু 3s 3p 3d এর পরে যদি আমরা 3f সম্ভব করতে চাই, f এর জন্য আমাদের l এর মান কত? 3। n = 3 অবস্থায় l এর মান কোনটা হবে? 0 থেকে n-1 পর্যন্ত। তার মানে যদি n = 3 হয় l এর সর্বোচ্চ মান হবে 2, l এর সর্বোচ্চ মান 2, তার মানে 3d সম্ভব, কিন্তু 3f সম্ভব হইতে গেলে n = 3 অবস্থায় l = 3 হইতে হবে, যেটা অসম্ভব। তাই 3f কখনোই সম্ভব না। আশা করি বুঝতে পারছো। এখন আমরা প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের অন্তর্গত একটু উপশক্তি স্তরগুলো লিখে ফেলি। যেমন এখানে আমরা পাবো হচ্ছে, আমরা f পর্যন্ত ইউজ করবো এখন পর্যন্ত, 1s, তারপরে 2s 2p, তারপরে 3s 3p 3d, 4s 4p 4d, 4f
5s 5p 5d 5f। তাহলে আমরা f পর্যন্ত লিখলাম এবং আমরা 6 7 আর নিলাম না, আমরা এইটুকুতে বোঝার চেষ্টা করব। সেটা হইতেছে এখানে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে ইলেকট্রন বিন্যাসটার ক্ষেত্রে একটা নীতি অনুসরণ করা হয়। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে একটা নীতি অনুসরণ করা হয়, সেটার নাম হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি, এই আউফবাউ নীতি এটা বলছেন যে একটা উপশক্তি স্তরের ক্ষেত্রে শক্তি যত বেশি, মানে কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তর এবং বেশি শক্তি সম্পন্ন উপশক্তি স্তর। কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরের ক্ষেত্রে n+l এর মান কম এবং বেশি শক্তি সম্পন্ন উপশক্তি স্তরের ক্ষেত্রে n+l এর মান বেশি। তাহলে কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরের ক্ষেত্রে n+l এর মান কম এবং বেশি শক্তি সম্পন্ন উপশক্তি স্তরের ক্ষেত্রে n+l এর মান বেশি। তাহলে এখন কথা হইতেছে এইটা যদি বুঝে যায় তাহলে আউফবাউ নীতি আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সেটা হইতেছে কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং বেশি শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তাহলে আমরা এই যে উপশক্তি স্তরগুলো থাকবে, এই উপশক্তি স্তরগুলোর ক্ষেত্রে আমরা একটু n+l এর মানগুলো দেখার চেষ্টা করি। 1s এর ক্ষেত্রে যদি আসি তাহলে এখানে n এর মান হবে 1 এবং s এর মান হবে 0, টোটাল হবে হচ্ছে 1। 2s এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 2 এবং s এর মান হচ্ছে l এর মান 0, এটা হচ্ছে n+l এর মান, তাহলে এখানে আসবে 2। তারপরে 3s এর ক্ষেত্রে আমরা আসবে হচ্ছে 3+0 ইকুয়াল টু আসবে হচ্ছে 3। তারপরে 3p এর ক্ষেত্রে আসবে হচ্ছে 3+1 ইকুয়াল 4। 3d এর ক্ষেত্রে আসবে হচ্ছে 3+2 ইকুয়াল 5। 4s এর ক্ষেত্রে 4+0 ইকুয়াল আসবে 4। 4p এর ক্ষেত্রে 4+1 ইকুয়াল আসবে 5। 4d এর ক্ষেত্রে 4+2 ইকুয়াল আসবে 6 এবং 4f এর ক্ষেত্রে আসবে হচ্ছে 4+3 ইকুয়াল 7। 5s এর ক্ষেত্রে আসবে হচ্ছে 5+0 ইকুয়াল 5। 5p এর ক্ষেত্রে আসবে 5+1 ইকুয়াল 6 আসবে। 5d এর ক্ষেত্রে আসবে 5+2 ইকুয়াল 7। 5f এর ক্ষেত্রে আসবে হচ্ছে 5+3 ইকুয়াল 8। আমরা 6 7 আপাতত গেলাম না, আমরা এইটুকুর মধ্যেই বোঝার চেষ্টা করব। যদি এইটুকু বুঝো এটা কোনো ব্যাপার না। তাহলে আউফবাউ নীতি হচ্ছে যে কম শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, বেশি শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন পরে প্রবেশ করবে। তার মানে যার n+l এর মান সবচেয়ে কম সেটাতে ইলেকট্রন সবার আগে প্রবেশ করবে এবং যার n+l এর মান সবচেয়ে বেশি সেটাতে ইলেকট্রন সবার পরে প্রবেশ করবে। তার মানে এই মানগুলোর মধ্যে আমরা দেখতে পারতেছি যে সবচেয়ে মান কম যেটা সেটা হইতেছে 1s এর। তার মানে এখানে সবার আগে ইলেকট্রন প্রবেশ করবে 1s এ এবং এখানে সর্বোচ্চ মান আমরা দেখতেছি 8, যেটা 5f এর ক্ষেত্রে এখানে 5f এ ইলেকট্রন এই কয়েকটা উপশক্তি স্তরের মধ্যে সবার শেষে মানে প্রবেশ করবে। আমরা 6 7 নিলে 6 7টা হয়তো একটু আগে আসতো, 2-1টা উপশক্তি স্তর আরো আগে আসতো। তার মানে আমরা যদি দেখি প্রথমে আসলো 1s এ ইলেকট্রন প্রবেশ করবে। 1s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2টা, এটাকে অবশ্যই মাথায় রাখবা। এরপরে
1s এর পরে আমরা পাবো হচ্ছে সবচেয়ে ছোট মান কত 2, তার মানে 2s এ ইলেকট্রন প্রবেশ করছে, তার মানে 2s এ লিখে ফেলি s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত 2 আমরা লিখে ফেলবো। এরপরে আমরা মনে হয় নিচে নিচে লিখলে একটু ভালো হয়। 1s তারপরে হচ্ছে 2s, 1s এ দুইটা থাকবে, তারপর 2s এ দুইটা থাকবে, তারপরে আমরা দেখতে পারতেছি এখানে আসছে হচ্ছে 3, তার মানে 3s এর মান এখন সর্বনিম্ন, এটাতে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে 3s এটাতে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, কারণ s উপশক্তি স্তরে আসলে দুইটার বেশি ইলেকট্রনের স্থান দেওয়া সম্ভব না। এরপরে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এখন এই মানগুলোর মধ্যে সর্বনিম্ন মান হচ্ছে 3p এবং 4s এর, তাহলে এখানে 4 আছে দুইটার, 4 আছে হচ্ছে 4s এর ক্ষেত্রে এবং 4 আছে হচ্ছে 3p এর ক্ষেত্রে, তাহলে 4s এবং 3p এর মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? দেখো 4s এর ক্ষেত্রে যদি বলি, 4s এর ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি 4 + 0, তার মানে এখানে n + l, এবং 3p এর ক্ষেত্রে দেখা যাইতেছে 3 + 2, সরি 3 + 1, p এর জন্য 1, তাহলে এখানে দুইটারই যোগফল আসতেছে 4, কিন্তু এখানে n এর মান বড়, এখানে n এর মান ছোট। যদি একাধিক উপশক্তি স্তরের ক্ষেত্রে n + l এর মান একই আসে, তাহলে যার n এর মান কম সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তার মানে 4s এবং 3p এর মধ্যে অবশ্যই 3p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তারপরে আসবে হচ্ছে 3p, 3p এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 6টা, তারপরে ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে 4s এ, তার কারণ এই যে 3p পার হয়ে গেলে সবচেয়ে নিম্ন মান যেটা সেটা হচ্ছে 4s এর, তারপরে হচ্ছে 4s এ প্রবেশ করবে, এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা। এরপরে আমরা যদি দেখি 3p এবং 4s হয়ে গেছে, তার মানে এখানে সর্বনিম্ন n + l এর মান আসলে কার আছে? এখানে সর্বনিম্ন n + l এর মান আছে তিনটা, একটা হচ্ছে 3d, একটা হচ্ছে 4p এবং আরেকটা হচ্ছে 5s, ঠিক আছে? তার মানে এখানে 3d, 4p এবং 4s তিনটারই n + l এর মান আসতেছে 5। আমরা যদি আবার কম্পেয়ার করি যে তাহলে n + l এর মানগুলোকে যদি আমরা একটু ভালোভাবে লিখে ফেলি, তাহলে 3d এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আসতেছে 3 + 2, তারপরে আসতেছে 4p, 4p এর ক্ষেত্রে আসতেছে 4 + 1 এবং 5s এটাতে আসতেছে 5 + 0। তাহলে এখন একটা জিনিস দেখো যে এখানে তিনটারই যোগফল আসতেছে 5, কিন্তু এখানে আমরা জানি যে একাধিক উপশক্তি স্তরের ক্ষেত্রে যদি n + l এর মান একই হয়, তাহলে যার n + l এর মধ্যে n এর মানটা ছোট সেটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে 3d তে আগে প্রবেশ করবে কারণ এখানে n এর মান 3, তাহলে এখানে আসবে হচ্ছে 3d যেটা ইলেকট্রন ধারণ ক্ষমতা 10। এরপরে ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে 4p তে, তারপরে ইলেকট্রন প্রবেশ করবে 4p যেটা ইলেকট্রন ধারণ ক্ষমতা 6, এরপরে প্রবেশ করবে 5s এ যেটার ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, কারণ 5s এ s উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। এরপরে আমাদের এখানে এই যে হয়ে গেল 3d, 4p এবং 5s হয়ে গেল। এরপরে দেখো যে আমাদের সর্বনিম্ন আসলে কোনটা কোনটা থাকতেছে। সর্বনিম্ন থাকতেছে হচ্ছে 6, কারণ 5 চলে গেল 6, এখানে হচ্ছে থাকতেছে 4d এবং থাকতেছে হচ্ছে 5p। 4d এবং 5p দুইটারই n + l এর মান হচ্ছে 6। আশা করি আর লিখতে হবে না, তোমরা বুঝতে পারবা যে 4d এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 4 এবং 5p এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 5। তাহলে এখানে আমরা লিখে ফেলি যে 4p না, এখানে হচ্ছে 4d এবং 5p, 4d এবং 5p এইভাবে আসলে সবগুলোতে লেখা হয়। 4d এর ক্ষেত্রে থাকবে 10টা, 5p এর ক্ষেত্রে থাকবে 6টা। এইভাবে আসলে ইলেকট্রন বিন্যাসের জন্য উপশক্তি স্তরগুলোকে ক্রমবিন্যাস করা হচ্ছে। তাহলে এই ক্রমবিন্যাস করার পরে আমরা ইলেকট্রন বিন্যাসটা খুব সহজেই শিখে ফেলতে পারবো। কিভাবে শিখে ফেলতে পারবো? যে কোনো একটা মৌলকে আমরা সিলেক্ট যদি করি, মোটামুটি ভাবে আমরা যদি সিলেক্ট করি যে ক্যালসিয়ামকে যদি আমরা সিলেক্ট করি যার পারমাণবিক সংখ্যা 20,
তাহলে এই 20টা ইলেকট্রনকে কিভাবে সাজাবো? তাই এই 20টা ইলেকট্রনকে আমাদের এই সিকোয়েন্সে সাজাইতে হবে। তাহলে প্রথমে আমরা 1s এ দিয়ে ফেলবো হচ্ছে 2টা, কারণ এখানে 1s2 দ্বারা বোঝানো হচ্ছে প্রথম প্রধান শক্তি স্তরের s উপশক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে। তারপরে আমাদের এখানে কি আসতেছে হচ্ছে 2s এর ক্ষেত্রে আসবে হচ্ছে 2s2, তার মানে এইখানেও 2টা ইলেকট্রন থাকতেছে। এরপরে থাকতেছে হচ্ছে 2p, সরি এখানে 2pটা মিস হয়ে গেছে, 2p থাকবে অবশ্যই, এখানে 3 থাকবে, তারপরে 3s এর থাকবে হচ্ছে 3। তাহলে এখন কথা হচ্ছে 2s এর পরে এখানে আসবে হচ্ছে 2p এর থাকবে হচ্ছে 6, 6টা ইলেকট্রন, 2p6। তাহলে এখন একটা জিনিস দেখো, সেটা হইতেছে আমরা এই যে ক্যালসিয়ামের যে 20টা ইলেকট্রনের ভেতরে এখানে 2টা ইলেকট্রনকে সাজাই ফেলছি, এখানে 2টা ইলেকট্রনকে সাজাই ফেলছি, এখানে 6টা ইলেকট্রনকে সাজাই ফেলছি। এরপরে যখন 3s এ যাব তখন দেখা যাচ্ছে 3s এর ক্ষেত্রে আসবে হচ্ছে 2, তার মানে আমরা এখানে 2 2 4 এবং 6 10 এবং এখানে 2, এই হলো টোটাল 12টা ইলেকট্রন আমরা সাজাই ফেলছি। আমাদের হাতে আছে আর 8টা ইলেকট্রন। তাহলে 1s 2s 2p 3s আমরা সাজাই ফেলছি। তারপরে 3p তে যদি আমরা 6টা ইলেকট্রন দিয়ে দেই তাহলে আমাদের হাতে থাকে আর হচ্ছে 2টা ইলেকট্রন, সেটা চলে যাবে হচ্ছে 4s এ। তাহলে এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারি। যে এখানে দেখো 2 আর 2 4, 4 আর 6 হচ্ছে 10, 10 আর 2 12, 12 আর 6 18 আর 2 20। আমি পুরো কনসেপ্টটা আরেকবার বুঝাই দেই যে ইলেকট্রন বিন্যাসটা আসলে কিভাবে করলাম। সেটা হইতেছে আমাদের এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন থাকবে হচ্ছে 20টা। এই 20টা ইলেকট্রনকে আমাদের সাজাইতে হবে। প্রথমে 1s এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, এখানে 2টা দিয়ে দিলাম, হাতে থাকলো আর 18টা। 18টার ভেতরে এখানে 2s এ দিয়ে দিলাম 2টা, হাতে থাকলো আর হচ্ছে 16টা। তারপরে 2p তে দিয়ে দিলাম 6টা, আর হাতে বাকি থাকলো 10টা ইলেকট্রন। এই 10টা ইলেকট্রনের ভেতরে 3s এ দিয়ে দিলাম 2টা, তাহলে হাতে থাকলো কয়টা? আর থাকলো হচ্ছে এখানে টোটাল 12টা দিয়ে ফেলছি, আর 8টা ইলেকট্রন থাকলো, এখানে দিলাম 6টা, এখানে দিলাম 2টা, এই হলো টোটাল 8টা। তার মানে 20টা ইলেকট্রন সাজানো হয়ে গেছে। এরপরে যেটা আমরা পাবো, তুমি একটু বাসায় প্র্যাকটিস করিও, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। এরপরে এখানে একটু ব্যতিক্রম 2টা ইলেকট্রন বিন্যাস থাকে, সেটা হইতেছে আমরা যদি দেখি ক্রোমিয়াম এবং কপার, এই 2টার ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখতে পারবো। ক্রোমিয়ামের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, এর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4s2 3d 4। এবং আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাসটা দেখি, সেটা হইতেছে 29, এটা আসবে হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9। এখন এখানে ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে s এবং p এর s এর ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, যদি s উপশক্তি স্তরটা পূর্ণ থাকে তাহলে থাকবে 2টা, এবং যদি অর্ধপূর্ণ থাকে তাহলে থাকবে হচ্ছে 1টা। d এর ক্ষেত্রে আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা, এবং যদি অর্ধপূর্ণ থাকে তাহলে হবে হচ্ছে 5টা। ওই উপশক্তি স্তরগুলোর ক্ষেত্রে যদি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকে তাহলে ইলেকট্রনগুলো দেখা যাচ্ছে কি ইলেকট্রন বিন্যাসগুলো স্থিতিশীল হচ্ছে। তার মানে D10 অথবা D5 অবশ্যই D9 এর চেয়ে অপেক্ষাকৃত বেশি স্থিতিশীল। আবার D5 D4 এর চেয়ে বেশি স্থিতিশীল। তার মানে এইখানে যে পরিবর্তিত ইলেকট্রন বিন্যাসটা হবে সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6।
এখানে আসবে হচ্ছে 4s1 3d5, অর্থাৎ এইখানে দেখা যাইতেছে যে এই যে অর্ধপূর্ণ এইখানে অর্ধপূর্ণ হয়ে গেল। তার মানে এই উপরের ইলেকট্রন বিন্যাসটা চেয়ে এইখানে ইলেকট্রন বিন্যাসটা, এই নিচের ইলেকট্রন বিন্যাসটা অধিকতর সুস্থিতিশীল। তার মানে এই যে অধিকতর সুস্থিতিশীল হওয়ার কারণে এই ইলেকট্রন বিন্যাসটা ক্রোমিয়াম গ্রহণ করতেছে। ঠিক সেম ভাবে কপারের ক্ষেত্রে যদি দেখি এই পর্যন্ত ঠিক থাকবে, এখানে আসবে হচ্ছে 4s1 এবং 3d10। তার মানে উপশক্তি স্তরগুলো পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় অধিকতর সুস্থিতিশীল, যার ফলে ক্রোমিয়াম এবং কপার এই ইলেকট্রনগুলোকে গ্রহণ করতেছে। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমাদের যেটা আসবে সেটা হইতেছে আইসোটোপ। আইসোটোপ একটু আগে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি, এখন মানে যতটুকু পারছি আর কি সংক্ষেপে দিচ্ছি, এখন একটু ডিটেলসে বোঝার চেষ্টা করব। দেখো, আগেও বলে দিচ্ছি এখনো বলতেছি যে আইসোটোপ হচ্ছে একই মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা আলাদা। একই মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা আলাদা, এটার মানেটা কি আসলে? আমরা জানি একটা পরমাণুর যদি ভর সংখ্যা আমরা নির্ণয় করতে চাই, তাহলে ভর সংখ্যাটা আসবে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা মিলে আসবে হচ্ছে ভর সংখ্যা। তার মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা কিন্তু কখনোই চেঞ্জ হয় না। তার মানে প্রোটন সংখ্যা যেহেতু কখনোই চেঞ্জ হয় না, তার মানে নিউট্রন সংখ্যার চেঞ্জের কারণেই ভর সংখ্যাটা ভিন্ন হচ্ছে। আমরা যে উদাহরণটা দেখছিলাম সেটা হইতেছে কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। কার্বন 12, কার্বন 13, কার্বন 14 এদের প্রত্যেকের ক্ষেত্রেই ইলেকট্রন আছে 6টা করে, প্রোটনও আছে 6টা করে। এখন আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে নিউট্রন সংখ্যা সমান কি হবে? নিউট্রন সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা। এই যে আইসোটোপের যে নামগুলো দেওয়া আছে, কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এই নামগুলো দেওয়া হয় আসলে তার ভর সংখ্যা অনুযায়ী। কার্বন 12 এর ভর সংখ্যা হচ্ছে 12, কার্বন 13 এর ভর সংখ্যা 13, কার্বন 14 এর ভর সংখ্যা 14। তাহলে এখানে ভর সংখ্যা যদি 12 হয়, তাহলে প্রোটন সংখ্যা যদি 6 বাদ দেই, তাহলে এখানে নিউট্রন সংখ্যা আসে 6। যদি আমরা টোটাল ভর সংখ্যা যদি হয় 13, তাহলে এখানে প্রোটন সংখ্যা যদি 6 বাদ দেই, তাহলে নিউট্রন সংখ্যা আসে হচ্ছে 7। ঠিক সেম ভাবে 14 বিয়োগ 6 এখানে আসবে হচ্ছে 8। এই যে নিউটন সংখ্যা যে চেঞ্জটা, এই নিউটন সংখ্যা চেঞ্জটাই মূলত আইসোটোপ সৃষ্টি করতেছে। ঠিক আছে, তার মানে আমরা আইসোটোপের সংজ্ঞাটা একটু ভালোভাবে পড়তে পারি। সেটা হইতেছে একই মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা আলাদা বা নিউট্রন সংখ্যা আলাদা, তাদের পরস্পরকে বলা হচ্ছে যে এরা হচ্ছে কি? এরা হচ্ছে আমাদের আইসোটোপ। আইসোটোপের ব্যবহার অধ্যায় শেষের দিকে কয়েকটা দেওয়া আছে, যেমন কোবাল্ট 60, তারপরে হচ্ছে টেকনিশিয়াম 99, এই কয়েকটা ব্যবহার, ফসফেট 32, এই ফসফরাস 32, এই ব্যবহারগুলো একটু পড়ে নিও। এখন আইসোটোপের কনসেপ্টটা আশা করি বুঝাইতে পারছি, বাট মাথায় রাখবা যে দুইটা মৌলের আইসোটোপ একটাই হয়, মানে এদের দ্বিতীয় কোনো ভার্সন নাই বা এদের নিউটন সংখ্যা চেঞ্জ হয় না। একটা হচ্ছে গোল্ড এবং আরেকটা হচ্ছে সোডিয়াম। এদের আইসোটোপ একটি অথবা এদের কোনো আইসোটোপ নাই, এদের আসলে ভার্সন হয় একটাই। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর কিভাবে আসে। দেখো, সহজ কথা যদি বলি যে 5 কেজি একটা ভর থাকে, এই 5 কেজি ভর যেটা থাকবে, এই 5 কেজিটাকে আমরা 5 কেজি কেন বলতেছি? এটাকে আমরা 5 কেজি বলতেছি কারণ এটা হচ্ছে 1 কেজির 5 গুণ। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমরা বলতেছি 5 কেজিকেই আমরা বলতে পারি 5000 গ্রাম।
কেন? কারণ এটা 1 গ্রামের তুলনায় 5000 গুণ বেশি ভারী। তার মানে 1 কেজির তুলনায় 5 গুণ হওয়ার কারণে এটাকে আমরা বলতেছি 5 কেজি, এবং 1 গ্রামের তুলনায় 5000 গুণ হওয়ার কারণে এটাকে আমরা বলতেছি 5000 গ্রাম। তার মানে অবশ্যই কোনো তুলনামূলকভাবে ভর প্রকাশ করার জন্য একটা একক লাগবে, যেই এককটা হচ্ছে ওইটার একটা বাটখারা হিসেবে কাজ করবে বা পাল্লার পাথরের মতো করে কাজ করবে, মানে যেটার সাপেক্ষে আমরা ভরটাকে প্রকাশ করব। ঠিক সেম ভাবে পরমাণুকে তো আর কেজি বা গ্রাম দিয়ে মাপতে পারবা না, এটার পাথর দিয়ে মাপতে পারবে না, এটাকে মাপতে হবে খুব ছোট একটা অংশ দ্বারা, সেটা হচ্ছে 1 AMU, যেটাকে বলা হচ্ছে 1 অ্যাটমিক মাস ইউনিট। এটার ভর হচ্ছে 1.66 into 10 to the power minus 24 গ্রাম বা 1.66 into 10 to the power minus 27 কেজি। এই ভরটা পাইলাম কই থেকে? এই ভরটা পাইলাম হচ্ছে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তাহলে এই আপেক্ষিক পারমাণবিক ভর বলতে বোঝানো হচ্ছে যে একটা মৌল এই 1 AMU এই ভরটার তুলনায় কত গুণ ভারী। ঠিক আছে, একটা মৌলের ভর এই ভরটার তুলনায় কত গুণ ভারী। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি বলি এর পারমাণবিক ভর হচ্ছে 35.5। তার মানে একটা ক্লোরিন পরমাণু এই ভরটার তুলনায় 35.5 গুণ ভারী। ঠিক সেম ভাবে আমরা সোডিয়ামের পারমাণবিক ভর পাই হচ্ছে 23। তাহলে 23 যদি পাই তাহলে দেখা যাবে যে একটা সোডিয়াম পরমাণু এই ভরের তুলনায় 23 গুণ ভারী। তার মানে এই আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা বোঝানো হচ্ছে যে একটা পরমাণু আসলে এই ভরটার তুলনায় বা 1 AMU এর তুলনায় কত গুণ ভারী। আশা করি বুঝাইতে পারছি। এখন এইটা বের করতে গেলে কি করতে হবে? ধরো একটা অ্যালুমিনিয়াম পরমাণুর ক্ষেত্রে যদি আসি, আমরা একটা অ্যালুমিনিয়াম পরমাণু যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই, তাহলে দেখা যাবে একটা অ্যালুমিনিয়াম পরমাণুতে ইলেকট্রন থাকতেছে 13টা, প্রোটন থাকতেছে 13টা এবং নিউট্রন থাকতেছে 14টা। ঠিক আছে, তাহলে এর ইলেকট্রনের ভর যদি আসি, ইলেকট্রনের ভর আসবে হচ্ছে 13 গুণ ইলেকট্রনের ভর সমান আসবে 13 ইলেকট্রন। প্রোটনের ভর আসবে হচ্ছে 13 গুণ প্রোটনের ভর সমান 13 প্রোটন। নিউট্রনের ভর তোমরা এখানে সংখ্যা বসাই দিলে মানটা পেয়ে যাবা। নিউট্রনের ভর আসবে হচ্ছে 13 গুণ নিউট্রনের 14টা থাকে, তো 14 গুণ নিউট্রন সমান 14টা নিউট্রনের ভর। এখন এই যে একটা গরুর ক্ষেত্রে চিন্তা করো বা একটা প্রাণীর ক্ষেত্রে চিন্তা করো, তার হাত, তার যে পা থাকতেছে, পা, মাথা, পেট, শরীরের ভিন্ন ভিন্ন অংশ যদি আমরা আলাদা করে ওজন করি এবং তার সবগুলোকে যদি যোগ করি তাহলে তার মোট ভর পাওয়া যাইতেছে বা ওই প্রাণীটার বা ওই বস্তুটার প্রকৃত ভর পাওয়া যাইতেছে। ঠিক সেম ভাবে একটা পরমাণুর অংশ হইতেছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রনের যে ভর হইতেছে বা প্রোটনের যে ভর হইতেছে বা নিউট্রনের যে ভর হইতেছে, টোটাল ভর যেটা থাকতেছে 13টা ইলেকট্রনের ভর প্লাস 13টা প্রোটনের ভর টোটাল প্লাস হচ্ছে 14টা নিউট্রনের ভর, যোগ করলে যেটা আসবে সেটা হইতেছে পরমাণুর প্রকৃত ভর। পরমাণুর প্রকৃত ভর। তাহলে এই হচ্ছে পরমাণু প্রকৃত ভর পাইলাম। এখন যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাই, আপেক্ষিক পারমাণবিক ভর এটা সমান আসবে হচ্ছে পরমাণুর প্রকৃত ভর ভাগ
কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তাহলে এই যে ভরটা, এই ভরটাকে আমরা লিখে ফেলতে পারি, পরমাণু প্রকৃত ভর কি আসলো, 13টা ইলেকট্রন প্লাস 13টা প্রোটন প্লাস 14টা নিউট্রনের ভর এবং 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটাও গ্রাম এককে আনতে হবে, তাহলে গ্রাম গ্রাম কেটে যাবে, যার ফলে দেখা যাচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক থাকতেছে না। এই যে এখানে গ্রাম গ্রাম কেটে যাচ্ছে, এই গ্রাম গ্রাম কেটে যাওয়ার কারণে দেখা যাইতেছে যে এইটার আসলে একটা অনুপাত হিসেবে প্রকাশ করা হচ্ছে। আমরা জানি যে অনুপাতের রাশিগুলোর কোনো একক থাকে না, তার মানে অনুপাতের যেহেতু রাশি একক থাকে না, তার মানে আপেক্ষিক পারমাণবিক ভর একটা অনুপাতের মতো কাজ করতেছে বা অনুপাতের মাধ্যমে আমরা বের করে নিয়ে আসতেছি, সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। এরপরে যেটা থাকবে সেটা হইতেছে এই আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা আইসোটোপের শতকরা পরিমাণ দিয়েও বের করতে পারি। এটা আমাদের বইয়ে ম্যাথ দেওয়া আছে। যেমন ধরে নিলাম যে বইয়ে যে ম্যাথটা দেওয়া আছে সেটাই যদি করি, ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। ক্লোরিন 35 এটা হচ্ছে আছে 75% এবং ক্লোরিন 37 এটা আছে 25%। মানে প্রকৃতিতে আমরা যদি র্যান্ডমলি ক্লোরিনের 100টা পরমাণুকে বাছাই করি, তার ভেতরে 75% আমাদের পাওয়ার সম্ভাবনা আছে ক্লোরিন 35 এবং 25% পাওয়ার সম্ভাবনা আছে ক্লোরিন 37। এখানে আসলে কাজটা কি করে, এখানে আসলে বের করে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান, এখানে আসলে কি করছে, মাঝখানে 100 দিয়ে দিছে এবং এইটার ভর সংখ্যা গুণ পার্সেন্টেজ যোগ ভর সংখ্যা গুণ পার্সেন্টেজ, 35 গুণ 75 যোগ 37 গুণ 25। তাহলে এখান থেকে যে মানটা আসবে এটাই হচ্ছে তাদের মান, মানে কোনটা কি পরিমাণ পাওয়া যাইতেছে, বা এখান থেকে যে মানটা আসবে সেটা হচ্ছে 35.5, যেটা হচ্ছে ওই পরমাণুর মানে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর। এখন কথা হইতেছে এটার একটা রিভার্স ম্যাথ হয়। এই রিভার্স ম্যাথটা কেমন হইতে পারে, বলে দেবে যে ক্লোরিন 37 এবং ক্লোরিন 35 এই দুইটা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়। এখন এদের আপেক্ষিক পারমাণবিক ভর 35.5, এদের প্রত্যেকের শতকরার পরিমাণ বের করো। এখন একটা জিনিস দেখো যে এই যে ক্লোরিন 37 এবং ক্লোরিন 35 এই দুইটা মিলে কিন্তু 100%, তাই না? এই দুটো মিলে কিন্তু 100%। তার মানে এখানে পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা ধরে নেব, যদি আমরা ধরে নেব যে ক্লোরিন 35 এর প্রাপ্যতার পরিমাণ x, তাহলে ক্লোরিন 37 এর ক্ষেত্রে প্রাপ্যতার পরিমাণ হবে হচ্ছে 100 - x। কেন 100 - x হবে? কারণ দুইটা মিলেই তো 100%, তাই না? 100 - x, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আসবে হচ্ছে 35.5, মানে আপেক্ষিক পারমাণবিক ভর সমান ওই আগের যে নিয়মটা ছিল সেটাই, মানে শতকরার পরিমাণ বা প্রাপ্যতার যে পরিমাণটা ছিল পরিমাণ গুণ ভর সংখ্যা। তার মানে ক্লোরিন 35 আমরা ধরছি x% পাওয়া যায়, তার মানে 35 গুণ x প্লাস এখানে যেটা থাকবে এখানে হচ্ছে 37 গুণ 100 - x এবং নিচে 100 থাকবে, 100 - x 37 গুণ 100 - x। তাহলে সেদিক থেকে দেখা যাইতেছে এখান থেকে x এর মান যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের এই যে ক্লোরিন 35 এর প্রাপ্যতার শতকরা পরিমাণ বের হবে এবং ক্লোরিন 100 - x দিয়ে যেটা বের হবে সেটা হচ্ছে x এর মানের
থেকে মানে 100 থেকে x এর মানটা বাদ দিতে হবে। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে আণবিক ভর নির্ণয়। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসির জন্য 1 থেকে 30 পর্যন্ত অর্থাৎ হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত ভর সংখ্যাগুলো এবং পারমাণবিক সংখ্যাগুলো অবশ্যই মুখস্থ থাকতে হবে। যতই বলো মুখস্থ বিদ্যার দরকার নাই, বাট এই মুখস্থ বিদ্যা ছাড়া তুমি কেমিস্ট্রিতে অ্যাটলিস্ট 20% পিছিয়ে থাকবা, 20 থেকে 50% পিছিয়ে থাকবা যদি তোমার আণবিক ভরগুলো তুমি বের করতে না পারো বা পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা যদি তোমার মুখস্থ না থাকে। তার মানে আমরা যদি দেখি যে একটা যৌগ যেটার আণবিক ভর বের করতে হবে সেটা হচ্ছে কিভাবে বের করতে হবে, সেটা হচ্ছে ধরো H2SO4, হাইড্রোজেনের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে 1 গুণ 2 যোগ সালফারের ক্ষেত্রে হচ্ছে 32 গুণ 1, কারণ এখানে একটা আছে, যোগ অক্সিজেনের হচ্ছে 16 গুণ 4 যোগ করে আসবে হচ্ছে 98। তার মানে 98 হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা H2SO4 এর আণবিক সংকেত, আণবিক ভর। তার মানে আণবিক ভর 98, মানে এই যে H2SO4 এর আণবিক ভর কত আসছে 98। তার মানে একটি H2SO4 অণুর ভর কিভাবে বের করবা, একটি H2SO4 অণুর ভর হচ্ছে 98 গুণ 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখান থেকে মান যেটা আসবে সেটা হবে একটি H2SO4 এর অণুর ভর। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। এই পর্যন্ত আমি চেষ্টা করছি একটি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে চ্যাপ্টার 3টা কমপ্লিট করে দেওয়ার। এরপরে আমরা এই অধ্যায়ের বেসিক জিনিসগুলোকে আরো ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।